কেমন আছেন সবাই? আজকে আমরা অ্যারে মাস্টার কোর্সের লাস্ট পার্ট নিয়ে কথা বলব। আর যতগুলো ভিডিও এখনো পর্যন্ত অ্যারে মাস্টার কোর্সের হয়েছে, তার মধ্যে এই ভিডিওটা সবথেকে বেশি জটিল এবং সবথেকে বেশি ইন্টারেস্টিং এবং বেস্ট জাভাস্ক্রিপ্ট অ্যারের মেথডগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করতে চলেছি। তার মানে এই নয় যে বিগত ৪ টে যে ভিডিও হয়েছে সেগুলো খুবই সহজ, সেগুলো উপেক্ষা করলে চলবে। না, সেরকম কোনো ব্যাপার না। সেগুলোর মধ্যেও যথেষ্ট ডেপথ আছে এবং যথেষ্ট ডেপথ নিয়ে, যথেষ্ট ইন্টারনালস নিয়ে আমি জিনিসগুলোকে বুঝিয়েছি, যাতে কোনোদিন যদি আপনি জাভাস্ক্রিপ্ট ইন্টারভিউ ফেস করেন এবং সেখানে অ্যারে নিয়ে আপনাকে কোনো প্রশ্ন করা হয়, যাতে কোনো প্রশ্ন ওই ৪ টে ভিডিওর বাইরে না হয়। তার উপরে এই যে ৫ম ভিডিওটা এবং শেষ ভিডিওটা নিয়ে আমরা কথা বলব, এখানে আমরা বেশ কিছু মেথড নিয়ে কথা বলব, যেগুলো প্রায়শই জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট বা যেকোনো ওয়েব অ্যাপ্লিকেশনে আপনি ইউজ করবেনই করবেন। তো সেখানে এই জিনিসগুলোর ডেপথ আপনাকে অনেক ভালো করে বুঝতে হবে, প্লাস আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর তার জন্য তো আমি সবসময় বলেই থাকি যে, প্র্যাকটিস ছাড়া যেকোনো ভিডিও দেখা, এগুলো একেবারেই উচিত নয়। তো আপনি ভিডিওকে পজ করবেন, ভিডিওকে দেখবেন যে বারে বারে কিভাবে ভালোভাবে আপনি প্র্যাকটিসের মাধ্যমে আরো ভালো করে শিখতে পারেন, এই জিনিসগুলো আপনি যথেষ্টভাবে চেষ্টা করবেন। তো আজকে আমরা ইটারেটর মেথডস নিয়ে কথা বলব। ইটারেটর মেথডস মানে কি? ইটারেটর এই কথাটার মানে হচ্ছে যে ইটারেট করতে পারে যে। ইটারেট মানে যে বারবার একই জিনিসকে ঘুরাতে পারে। ইটারেট মানে হচ্ছে এরকম। যেমন আমি যদি বলি যে আপনি এই জিনিসটাকে ইটারেট করুন, মানে আপনি ওই কথাটাকে বারবার বলতে থাকবেন। বা আমি যদি বলি যে আপনি এই পার্টিকুলার জিনিসটাকে ইটারেট করুন, আপনি ওই কাজটা বারবার করতে পারবেন। তো সেই রকমই অ্যারের মধ্যে যেহেতু এলিমেন্টস আছে, অ্যারের এলিমেন্টসগুলো একেকটা এলিমেন্টগুলোকে বারবার নিয়ে যে কাজ করে তাকে বলা হয় ইটারেটর। তো এই ইটারেটর মেথডস জাভাস্ক্রিপ্ট অ্যারেতে অসংখ্য আছে। কিছু জিনিস আপনারা অনেকেই হয়তো অলরেডি ইউজ করেছেন বা জানেন। যেমন ধরুন ম্যাপ, যেমন ধরুন ফর ইচ, যেমন ধরুন ফিল্টার, যেমন ধরুন ফাইন্ড ইনডেক্স, ফাইন্ড লাস্ট ইনডেক্স, এরকম অনেকগুলো মেথড আছে যেগুলো খুব ইউজুয়াল। তো চলুন এই সমস্ত মেথডগুলো আমরা এক্সাম্পলসের মাধ্যমে বুঝি। আমরা যথেষ্ট এক্সাম্পলস আগে দেখেছি, কিন্তু এইবারে যে এক্সাম্পলসগুলো দেখব, এটা অনেকটা রিয়েল লাইফের রিলেটেড এক্সাম্পলস, যেগুলো আপনি হয়তো আপনার কাজের ক্ষেত্রে অলরেডি ইউজ করেছেন বা কাজের ক্ষেত্রে অলরেডি ইউজ করেন। এখনো পর্যন্ত আমরা যা শিখেছি, আমি যা পড়েছি, সমস্ত কিছু এই পার্টিকুলার রিপোজিটরিতে আছে, যেটার নাম জাভাস্ক্রিপ্ট অ্যারে মাস্টার কোর্স। তো এই রিপোজিটরিতে আসলে আপনি task.md বলে একটা ফাইল পাবেন, যার মধ্যে আমি এখনো পর্যন্ত করা টাস্কগুলোকে রেখেছি। প্লাস সমস্ত কোড যা আমি লিখেছি এখনো পর্যন্ত, সেই সমস্ত কোড কিন্তু রয়েছে index.js ফাইলের মধ্যে। সেই কোডগুলো আপনি পেয়ে যাবেন, যে সমস্ত কোডগুলো আমি রেখেছি। একটা অনুরোধ থাকলো আপনাদের কাছে, এই রিপোজিটরিটা অনেকটা যত্ন নিয়ে বানানো। তো সেই কারণে যদি আপনি এই রিপোজিটরিটাতে স্টার দিতে পারেন, আমার খুব ভালো লাগবে। এটার মানে এই হবে যে আপনি এই কাজটাকে ভালোবেসেছেন এবং এই কাজটাকে রিয়েলি অ্যাপ্রিশিয়েট করেন। তার পাশাপাশি জাভাস্ক্রিপ্টের যে GitHub পেজ আছে, সেই পেজে কিন্তু অ্যাকচুয়ালি অনেক ইউজফুল রিপোজিটরি অলরেডি আছে, যেগুলো হয়তো আমি এখনো ভিডিও বানাইনি। তাও কাজে লাগতে পারে। তো এইগুলোকে আপনি প্লিজ একবার দেখবেন, যে যদি কোনো রিপোজিটরি আপনার কাজে লাগে, এবং অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল বলব যে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি প্রশ্ন আছে বা ভিডিও কেমন লাগলো। আর প্লিজ আমাকে সাপোর্ট দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি চাই আমার সমস্ত ছাত্রদের নিয়ে এগিয়ে চলতে। আপনিও চাইবেন আমার সাথে থাকতে, আমিও চাইবো আপনার সাথে থাকতে। তো প্লিজ সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি জাভাস্ক্রিপ্টের অ্যারে ইটারেটর মেথড আর আমাদের মাস্টার কোর্সের লাস্ট ভিডিও। যে সমস্ত অ্যারে মেথডগুলো আমরা শিখবো আজকে, সেগুলোকে নিয়ে কাজ করার জন্য আমাদের একটা অ্যারে দরকার। তো যে অ্যারেটা নিয়ে আমরা যে কাজ করব, একটা অ্যারে নিয়ে কাজ করব, সেটার সাথে আপনাদের একটু পরিচিতি ঘটিয়ে দিই। এখানে আমার কাছে একটা কাস্টমারের অ্যারে আছে, যার মধ্যে কাস্টমার অবজেক্টস আছে। কাস্টমার অবজেক্টস মানে একেকটা কাস্টমারের ডিটেইলস আছে, এটা ধরে নিন। তা যদি এইটা একটা কাস্টমারের ডিটেইলস হয়, তার মধ্যে দেখি আমরা যে কি ডিটেইলস আছে। এর মধ্যে কাস্টমারের আইডি আছে, কাস্টমারের ফার্স্ট নেম আছে, f_name মানে ফার্স্ট নেম, l_name মানে হচ্ছে লাস্ট নেম, তার জেন্ডার, মেল ফিমেল জেন্ডার আছে, সে ম্যারিড কি ম্যারিড না সেটার একটা ইনফরমেশন আছে। যদি ট্রু হয় তাহলে সে ম্যারিড হবে, ফলস হলে সে ম্যারিড নয়। তার বয়স কত, সে কত টাকা জিনিস কিনেছে আমার শপে এসে, এবং সে কি কিনেছে আমার শপে এসে, তার একটা ইনফরমেশন আছে। এর মূল বিষয় হলো, এটা তো একটা অ্যারে, কিন্তু এই অ্যারের মধ্যে যে কাস্টমার অবজেক্টগুলো আছে, তার মধ্যে এমন একটা প্রপার্টি আছে যার ভ্যালুও কিন্তু আরেকটা অ্যারে। তো এটাকে একটু কমপ্লেক্স বানানো হয়েছে এইভাবে, যেহেতু আমরা একটু কমপ্লেক্সিটির দিকে এগোচ্ছি মেথডসগুলো নিয়ে। তো সেগুলোকে নিয়ে কাজ করার জন্য আমরা এই অ্যারেটাকে একটু কমপ্লেক্স বানিয়েছি। তো ধরুন আপনার কাছে একটা স্টোর আছে, সেটা হচ্ছে ধরুন একটা মাল্টিপারপাস স্টোর, যার মধ্যে খেলনা পাওয়া যায়, শ্যাম্পু পাওয়া যায়, বই পাওয়া যায়, সিডি পাওয়া যায়, ভিসিডি পাওয়া যায়, এই সমস্ত।
সেখানে এসে কেউ শপিং করছে এবং যে কাস্টমার শপিং করছে সেই কাস্টমারের ইনফরমেশন আপনার কাছে আছে। যে কাস্টমার শপিং করেনি, হয়তো কিছু কেনেনি, তার ইনফরমেশন আপনি এখানে রাখতে পারেন। মানে যে কাস্টমার আপনার স্টোরকে ভিজিট করছে, সেই সমস্ত কাস্টমারের ইনফরমেশন আপনার কাছে আছে। তো এরকম আমার কাছে বেশ কিছু কাস্টমার আছে, ধরে নিন প্রায় ৫ টা কাস্টমার আছে। তো এই ৫ টা কাস্টমারের উপরে আমি আমার সমস্ত মেথডগুলো প্রয়োগ করব এবং প্রয়োগ করে আপনাদের এক করে বুঝিয়ে দিই যে প্রত্যেকটা মেথড কীভাবে কাজ করে এবং প্রত্যেকটা মেথডের উপরে আপনার কিন্তু ইউজ কেস পাবেন। তো এর মানে এই হচ্ছে যে আপনি যখন প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আপনি আপনার নিজস্ব ইউজ কেস এবার তৈরি করতে পারবেন যে কী করে জটিল ইউজ কেস বানাতে হয় এবং সেগুলোকে কীভাবে কাজে লাগাতে হয়। তার পাশাপাশি task.md তো আছেই, যেখানে আপনারা টাস্কগুলো পেয়ে যাবেন। যদি আপনারা ভিডিওটা ১ম দিনেই দেখেন যখন আমি ভিডিওটা দিচ্ছি, তাহলে আপনাকে একটু ওয়েট করতে হবে। তার কারণ হচ্ছে টাস্ক আসতে এখনও ২ দিন বাকি আছে task.md তে। লাস্ট ভিডিও টাস্ক আসতে। ১ম যে ইটারেটর মেথডটা নিয়ে আমরা কাজ করব সেটার নাম হলো ফিল্টার। array.filter। যখন ফিল্টার এই মেথডটা ইটারেটর মেথডটা প্রয়োগ হয় অ্যারের উপরে, অ্যাকচুয়ালি এই ফিল্টার মেথড প্রয়োগ হয় অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের উপরে। কিভাবে ফিল্টার মেথড অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের উপরে প্রয়োগ হয়? ফিল্টার মেথড একটা প্যারামিটার নেয় যেটার নাম হচ্ছে টেস্ট ফাংশন। এই টেস্ট ফাংশন আমরা দেখব হয় ট্রু কিংবা ফলস রিটার্ন করে। যখন array.filter আমরা করি তখন এই টেস্ট ফাংশন প্রত্যেকটা এলিমেন্টের ওপরে প্রয়োগ হয় এটা টেস্ট করার জন্য যে ওই এলিমেন্টের উপরে প্রয়োগ করার পরে টেস্ট ফাংশন ট্রু না ফলস রিটার্ন করছে। ফাইনালি ফিল্টার মেথডটা কিন্তু একটা নতুন অ্যারেকে রিটার্ন করে। ওই নতুন অ্যারের মধ্যে কী থাকে? যেই এলিমেন্টের উপরে টেস্ট ফাংশন প্রয়োগ করার পরে ট্রু এসছে, সেই সমস্ত এলিমেন্টগুলো ফিল্টারের রিটার্ন যে অ্যারে তার মধ্যে চলে যায়। তার মানে আমি যদি এরকম করি, আমার কাছে তো কাস্টমার্স অলরেডি আছে, যেটা আমি তৈরি করেছি ৫ টা কাস্টমার্স। তার মানে আমি এরকম করতে পারি যে কাস্টমার্স ডট ফিল্টার এবং এখানে আমি একটা টেস্ট ফাংশন পাস করতে পারি। এরপরে এ আমাকে যেটা রিটার্ন করবে যে ফিল্টার্ড কাস্টমার, এই ফিল্টার্ড কাস্টমারের মধ্যে সেই সমস্ত কাস্টমারগুলোই থাকবে যেই কাস্টমারগুলোর উপরে এই টেস্ট ফাংশন প্রয়োগ করার পরে রিটার্ন ভ্যালু ট্রু এসেছে। যদি ফলস আসে তাহলে সেই কাস্টমারগুলো ফিল্টার আউট হয়ে যাবে, মানে বাদ পড়ে যাবে। তো বাদ পড়ার পরে বাদবাকি যেগুলো থাকবে, যেগুলোর জন্য টেস্ট ফাংশন প্রয়োগ করার পরে ট্রু এসছে, সেইগুলো এই নতুন যে রিটার্ন অ্যারে তার মধ্যে জমা হয়ে যাবে। তার মানে ফিল্টার করার পরে আমার কাছে সমস্ত এলিমেন্টই থাকবে যেগুলো উপরে টেস্ট ফাংশন প্রয়োগ করার পর টেস্ট ফাংশনের ভ্যালু ট্রু এসেছে। এইভাবে ফিল্টার কাজ করে ইন্টারনালি, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে যদি আমরা মাথায় রাখি, এই জিনিসটাকে মাথায় রাখে চলুন একটা ইউজ কেস নিয়ে কাজ করি। আমাদের ইউজ কেসটা হলো ফিল্টারিং আউট নন সিনিয়র সিটিজেন। তার মানে আমার যে কাস্টমার অ্যারে আছে, এই কাস্টমার অ্যারের মধ্যে তো বয়স এ ব্যাপারটা আছে না? এজ, এই যে ৩২, এখানে এর এজ ২২, এখানে এর এজ ৭। তো আমি যদি এবারে একটা ইউজ কেস নিয়ে আসি যে আমাদের স্টোরে যে সমস্ত কাস্টমারগুলো আজকে ভিজিট করেছে, সেই সমস্ত কাস্টমারগুলোর মধ্যে নন সিনিয়র সিটিজেন কারা আছে আর সিনিয়র সিটিজেন কারা আছে, এটা যদি আমরা বার করার চেষ্টা করি, তাহলে সিনিয়র সিটিজেন মানে প্রত্যেকটা কান্ট্রিতে সিনিয়র সিটিজেন ডিপেন্ড করা হয় যে তার বয়স কত। কোনো কান্ট্রিতে হয়তো ৫৮ বছর বয়সে একজন সিনিয়র সিটিজেন হন, কোনো কান্ট্রিতে ৬০ বছর বয়সে হন। ধরে নিই ৬০ বছর, ওকে? তার মানে আমাকে একটা টেস্ট ফাংশন লিখতে হবে যেটা আমাকে টেস্ট করে জানাবে যে একটা কাস্টমারের বয়স ৬০ বছরের অধিক কি অধিক না। যদি ৬০ বছরের অধিক হয় তাহলে সে সিনিয়র সিটিজেন কাস্টমার, আর যদি ৬০ বছরের নিচে হয় তাহলে কিন্তু সে নন সিনিয়র সিটিজেন কাস্টমার। তার মানে আমার টেস্ট ফাংশনটা এরকম হতে পারে যে আমি যদি একটা ফাংশন নিই এবং সেই ফাংশনটার মধ্যে প্রত্যেকটা কাস্টমারের ডিটেলস যদি আমি এরকমভাবে ঢুকাই, সে কি করবে? সে দেখবে যে এই পার্টিকুলার কাস্টমারের মধ্যে এজ বলে যে প্রপার্টি আছে, সেই প্রপার্টি যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 60 হয়, তাহলে এই পার্টিকুলার কাস্টমারটা একটা সিনিয়র সিটিজেন কাস্টমার। তার মানে এই যদি রিটার্ন করে এটা, কাস্টমারের এজ যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 60 হয় তাহলে এই ভ্যালুটা হবে ট্রু। তার মানে আমার টেস্ট ফাংশন ট্রু রিটার্ন করছে। যদি তার ভ্যালু 60 এর কম হয় তাহলে টেস্ট ফাংশন অফকোর্স ফলস রিটার্ন করবে। তার মানে প্রত্যেকটা কাস্টমারের উপরে যদি আমার টেস্ট ফাংশন আমি চালাই, তাহলে প্রত্যেকটা কাস্টমারের উপরে এই লজিকটার উপর ডিপেন্ড করে সে ট্রু কিংবা ফলস রিটার্ন করবে এবং ফাইনালি আমি বুঝতে পারবো যে কোন কাস্টমারটা সিনিয়র ভার্সেস কোন কাস্টমারটা নন সিনিয়র। তাহলে চলুন এটাকে আমি সিনিয়রের জন্য প্রথমে লিখি পুরো লজিকটা। তো আমি লিখবো কনস্ট সিনিয়র কাস্টমার্স ইকুয়ালস টু কাস্টমার্স ডট ফিল্টার, কারণ আমি ফিল্টার আউট করতে চলেছি। এইখানে আমি নেব টেস্ট ফাংশন। টেস্ট ফাংশনটা আমি অ্যারো ফাংশন দিয়ে লিখতে পারি, নর্মাল ফাংশন দিয়েও লিখতে পারি। অ্যারো ফাংশন দিয়ে এই জন্য লিখবো যাতে আমার
কোডটা কম লিখতে হয় এবং অ্যারো ফাংশন জিনিসগুলো আমরা অলরেডি ফাংশনের ক্র্যাশ কোর্সে শিখেছি। আশা করি আপনারা এই ব্যাপারটা জানেন। না জানলে প্লিজ একবার দেখে নেবেন। এ কি করে প্রত্যেকটা এই যে টেস্ট ফাংশন যেটা লিখছি সেটা প্রত্যেকটা কাস্টমারের এলিমেন্টের উপরে প্রয়োগ হবে। তো এলিমেন্টের আমি একটা নাম দিতে পারি, যেটার নাম দেবো আমি কাস্টমার। এবারে এটা যেহেতু একটা অ্যারো ফাংশন, এটাকে এইভাবে আমি মুড়ে দিলাম। এবার এইখানে আমি আমার লজিকটা লিখব যে রিটার্ন কাস্টমার ডট এজ যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 60 হয়, তাহলে আমার কাছে কি রিটার্ন করবে? আমার কাছে রিটার্ন করবে সিনিয়র কাস্টমার্স। আমি যদি এটাকে এন্টার করি এবং আমি যদি এবারে সিনিয়র কাস্টমারকে প্রিন্ট করাই, আমি দেখব যে আমার কাছে ২ জন সিনিয়র কাস্টমার আছে। একজন জেরি, একজন ডেভ। এবং আমি যদি জেরির বয়স দেখি, জেরি দেখছি ৬৪ বছরের একজন ভদ্রলোক, আর ডেভ একজন ৮২ বছরের ভদ্রলোক। তো অফকোর্স এরা আমার দোকানের সিনিয়র সিটিজেন কাস্টমার। আমাকে যদি এই কোডটাকেই একটু চেঞ্জ করে নন সিনিয়র সিটিজেন করতে হয়, তাহলে আমি ইজিলি এটাকে করতে পারবো নন সিনিয়র কাস্টমার, এবং এখানে আমি কিন্তু এটাকে করে দেবো লেস দ্যান 60। তার মানে আমার কাছে এবারে যে সমস্ত কাস্টমারগুলো আসবে সেই সমস্ত কাস্টমারগুলো কিন্তু এখন নন সিনিয়র সিটিজেন কাস্টমার। আমি পাবো বাদবাকি ৩টে কাস্টমার, যেগুলো হচ্ছে অ্যাবি, ডায়ানা অ্যান্ড মারিয়া। তার কারণ হচ্ছে এদের বয়স ৬০-এর কম, একজনের ৩২, একজনের ২২, আর একজনের ৭, একেবারে বাচ্চা একটা। তাহলে এটা আমরা বুঝলাম যে ফিল্টার এমন একটা মেথড অ্যারের যেটা প্রত্যেকটা কাস্টমারের উপরে অ্যাপ্লাই হয়। ফিল্টার মেথডটা অ্যাকচুয়ালি যখন প্রত্যেকটা কাস্টমারের উপরে অ্যাপ্লাই হচ্ছে, ফিল্টার নিজে অ্যাপ্লাই হয় না। ফিল্টারের মধ্যে আমি একটা টেস্ট ফাংশন পাঠাই, সেই টেস্ট ফাংশনটা প্রত্যেকটা কাস্টমারের উপরে অ্যাপ্লাই হয় এবং সেটা হয় ট্রু কিংবা ফলস রিটার্ন করে। যদি ট্রু রিটার্ন করে তাহলে যে সমস্ত কাস্টমারের উপর অ্যাপ্লাই হওয়ার পরে এটা ট্রু রিটার্ন করছে, সেই সমস্ত কাস্টমারগুলো জয়েন হয়ে চলে আসবে হচ্ছে যে রিটার্ন অ্যারে তার মধ্যে। যদি ফলস রিটার্ন করে সেগুলো এই অ্যারে থেকে, রিটার্ন অ্যারে থেকে বাদ পড়ে যাবে। এইবারে এই যে টেস্ট ফাংশন, এটাই হচ্ছে আপনার বিজনেস লজিক যেটা বলে। এটাই হচ্ছে আপনার একমাত্র লজিক। আপনি যদি সিনিয়র সিটিজেন কাস্টমার চান তাহলে আপনার লজিক হবে রিটার্ন কাস্টমার ডট এজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 60। আপনি যদি নন সিনিয়র চান তাহলে এজ হবে লেস দ্যান 60। তো আপনি কি চাইছেন ফিল্টার করতে, সেইটা আপনি লিখবেন হচ্ছে আপনার টেস্ট ফাংশনের মধ্যে। আশা করি যে এই ফিল্টার, এই জিনিসটা কি করে কাজ করে এটা আপনি আর কোনোদিন ভুলবেন না, এবং এটা এবং অ্যারে ইটারেটর মেথডস কীভাবে কাজ করে এই জিনিসটাও আপনার মধ্যে ঢুকে গেল। এটার একটা সুবিধা এটা হলো যে পরবর্তী যে সমস্ত অ্যারে ইটারেটর মেথডসগুলো নিয়ে আমি কথা বলবো, সবকটা ইটারেটর মেথডস এই একইভাবে কাজ করে। সবকটা ইটারেটর মেথডস একটা এরকম কল ব্যাক ফাংশন নেয়, যেটাকে আমরা বলি কোনো ক্ষেত্রে টেস্ট ফাংশন যদি সেটা ট্রু কিংবা ফলস রিটার্ন করে, এবং কোনো ক্ষেত্রে আমরা বলি সেটা হচ্ছে মিউটেটর ফাংশন বা চেঞ্জার ফাংশন। সেটা হচ্ছে অ্যারের এলিমেন্টের উপরে অ্যাপ্লাই হয়ে তার এলিমেন্টটাকে চেঞ্জ করে। সেটা আমরা দেখব ম্যাপ, এই ধরনের যে মেথডগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সেটা কাজ করবে। কিন্তু মূল বিষয় একটাই, অ্যারের মেথডটা একটা কল ব্যাক ফাংশন নেবে এবং সেই কল ব্যাক ফাংশনটা প্রত্যেকটা অ্যারে এলিমেন্টের উপরে কাজ করবে, করে হয় ট্রু অর ফলস রিটার্ন করবে কিংবা ওই এলিমেন্টটাকে চেঞ্জ করে দেবে। এইটাই ব্যাপার। এর থেকে বড় জিনিস কিন্তু কিছু নেই, এর থেকে কমপ্লেক্স জিনিস কিছুই নেই। ফিল্টার হয়ে গেল। এবার নেক্সট মেথড। আমাদের পরবর্তী মেথড আমাদের সবার খুব প্রিয় এবং ভালোবাসার মেথড, সেটা হচ্ছে ম্যাপ। তো এই যে ম্যাপ মেথড, এটাও যখন কাজ করে তখন আবার একটা কলব্যাক ফাংশন নাই। ফিল্টারের ক্ষেত্রে সেটা টেস্ট ফাংশন ছিল, ম্যাপের ক্ষেত্রে আমরা সেটা বলবো চেঞ্জার ফাংশন। তার কারণ ম্যাপের মেইন কাজ হচ্ছে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের উপরে অ্যাপ্লাই হয়ে সেই প্রত্যেকটা এলিমেন্টকে এমনভাবে চেঞ্জ করা যাতে ম্যাপ যে অ্যারেটাকে রিটার্ন করবে সেটা একটা সম্পূর্ণ একটা ট্রান্সফর্মড অ্যারে হবে, মানে একটা সম্পূর্ণ ভিন্ন মাত্রার অ্যারে হবে। তার মানে ইনপুট নেয় হচ্ছে একটা অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট, এবং আউটপুট হিসেবে যেটা দেয় সেটা হচ্ছে সম্পূর্ণভাবে ডিপেন্ড করে যে এই চেঞ্জার ফাংশনের মধ্যে আমি কি লজিক চেয়েছি। ঠিক আছে? ম্যাপ কিন্তু এভাবে কাজ করে। ম্যাপ কখনো ট্রু, ফলস এগুলোর ভিত্তিতে এটাকে বাদ দিয়ে দেওয়া, এটাকে নিয়ে আসা এই কাজটা করে না। ম্যাপ হচ্ছে ইনপুট অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের উপরে কোনো একটা লজিককে অ্যাপ্লাই করে এমন একটা অ্যারে তৈরি করবে যেটা হয়তো আপনার বিজনেস লজিকের জন্য বা আপনার বিজনেস ইউজ কেসের জন্য, আপনার কোড লজিকের জন্য দরকার, সেটা একটা ইনপুট অ্যারে থেকে তৈরি করা হয়েছে। কোনো সময় এরকম হয় যে আউটপুট অ্যারেটা আপনি পাচ্ছেন সেটাকে দেখতে হয়তো ইনপুট অ্যারের সাথে কোনোভাবেই একই রকম নয়। তার কারণ হচ্ছে আপনি আপনার ট্রান্সফরমেশন লজিকটা হয়তো এমন লাগিয়েছেন যে চেঞ্জার ফাংশনের মধ্যে, যে আউটপুট অ্যারেটা সম্পূর্ণভাবে ডিফারেন্ট আপনার ইনপুট অ্যারে থেকে দেখতে। ঠিক আছে? তাহলে আমরা এবারে একটা ইউজ কেস নিই। আমাদের ইউজ কেস কি? আমাদের যখন কাস্টমার অ্যারে নিয়ে আমি কথা বলছি, আপনি কি লক্ষ্য করেছেন যে এই কাস্টমার অ্যারের মধ্যে এদের মধ্যে ফুল নেম আর টাইটেল এই দুটো অ্যাট্রিবিউট কিন্তু মিসিং আছে।
ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, কিন্তু ফুল নেম নেই। ফুল নেম বলে কোনো প্রপার্টিজ নেই যেটা বলবে এটা ফুল নেম হচ্ছে অ্যাবি স্পেস থমাস। বা এখানে কোনো টাইটেল নেই যেটা বলবে যে অ্যাবি থমাস মিস্টার না মিস না মিসেস। এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। তো ধরুন আমার বিজনেস লজিক আছে এরকম যে আমার এপিআই আমাকে এই পার্টিকুলার কাস্টমার অ্যারেটা রিটার্ন করছে। কিন্তু আমার ইউআই আছে আমাকে ফুল নেম দেখাতে হবে এবং আমার ইউআই আছে যে মিস্টার না মিসেস না মিস এই জিনিসটা আমাকে দেখাতে হবে প্রত্যেকটা কাস্টমারের ক্ষেত্রে। এই ইনফরমেশনটা তো সরাসরি প্রত্যেকটা কাস্টমার এলিমেন্টের মধ্যে নেই। কিন্তু এই কাস্টমার এলিমেন্টের মধ্যে এমন কিছু জিনিস আছে, যেই জিনিসগুলো দিয়ে কিন্তু আমি সহজেই ডিটারমাইন করতে পারি যে প্রত্যেকটা কাস্টমারের ফুল নেম কি হতে পারে। ফুল নেম কি হবে? ফার্স্ট নেম, তারপরে একটা স্পেস, তারপরে হচ্ছে লাস্ট নেম। এটাই তো হবে ফুল নেম, তাই তো? তার টাইটেল কি হবে? তার টাইটেল হবে যদি জেন্ডার যদি তার পুরুষ হয়, তাহলে সে হবে হচ্ছে মিস্টার। তার জেন্ডার যদি ফিমেল হয়, স্ত্রী হয়, তাহলে সে যদি ম্যারিড হয়, তাহলে আমি লিখব এমআরএস, আর যদি সে ম্যারিড না হয়, তাহলে আমি লিখব মিস, এমআইএসএস। ঠিক আছে? তাহলে আমাকে একটা অ্যারে আমার কাছে আছে, এটাকে আমাকে ট্রান্সফর্ম করে নতুন কিছু, এখানে যেটা আমরা বলছি নতুন কিছু অ্যাট্রিবিউট আমি এখানে অ্যাড করব। এটা আমার ইউজ কেস। তার মানে যে চেঞ্জার ফাংশন আমি যেটা লিখব, সেই চেঞ্জার ফাংশনটা অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের ওপরে ঢুকে, প্রত্যেকটা এলিমেন্টকে দেখে, সেই প্রত্যেকটা এলিমেন্ট থেকে একটা নিজস্ব বিজনেস লজিক তৈরি করে নতুন অ্যাট্রিবিউট এর মধ্যে ঢুকাবে, যেগুলো হবে ফুল নেম আর টাইটেল। আর তারপরে সে একটা নতুন অ্যারে রিটার্ন করবে, যেই নতুন অ্যারের মধ্যে কিন্তু সেই টাইটেল আর সেই ফুল নেম এই দুটো এক্সট্রা অ্যাট্রিবিউট থাকবে। যে সমস্ত ইটারেটর মেথডসগুলো নিয়ে আমরা কথা বলছি, সবকটা ইটারেটর মেথডস কিন্তু ইমিউটেবল। তারা যে অরিজিনাল অ্যারের ওপরে আমরা অ্যাপ্লাই করছি সেটা কখনোই চেঞ্জ হয় না। তারা যে রিটার্ন করছে ফাইনালি, সেটা সম্পূর্ণভাবেই একটা নতুন অ্যারেকে রিটার্ন করে। তো চলুন আমরা এবারে এই ম্যাপ ফাংশনটা নিয়ে কাজ করি, এবং খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার এটা নিয়ে আমরা কাজ করার সময় সেটা দেখতে পাবো। তাহলে কাস্টমার্স আমার কাছে আছে। এবার আমি লিখবো কনস্ট কাস্টমার্স উইথ ফুল নেম ইকুয়ালস টু, আমার কাছে আছে কাস্টমার্স। দ্য মেথড যেটা আমি ইউজ করব সেটা হবে ম্যাপ, এবং এখানে আমি লাগাবো আমার চেঞ্জার ফাংশন, যেটা প্রত্যেকটা কাস্টমারের উপরে কাজে লাগবে আমরা জানি। তো সেই কারণে লিখবো প্রত্যেকটা কাস্টমার। এটাও একটা অ্যারো ফাংশন হবে, এবং আমার যাবতীয় লজিক সমস্ত কিছু এর মধ্যে হবে। তো যে লজিকটা আমি লিখবো সেই লজিকটার উপর ডিপেন্ড করে একটা নতুন অ্যারে তৈরি হবে। তার মধ্যে প্রত্যেকটা কাস্টমারের অবজেক্টের মধ্যে সেই লজিকটা অনুযায়ী জিনিসপত্র অ্যাপ্লাইড থাকবে। এখানে আমি কাজ করছি হচ্ছে দুখানা নতুন অ্যাট্রিবিউটকে তৈরি করা নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা তৈরি করি এই যে প্রত্যেকটা কাস্টমার যে আছে, প্রত্যেকটা কাস্টমারকে নিই, কাস্টমার, এবং তার মধ্যে একটা নতুন অ্যাট্রিবিউট আমরা তৈরি করি, যেটার নাম দিই ফুল আন্ডারস্কোর নেম। ওকে, আমরা ফুল নেম বলে একটা তৈরি করছি। এবার প্রত্যেকটা কাস্টমারের মধ্যে আমার কাছে আছে এফ আন্ডারস্কোর নেম আর এল আন্ডারস্কোর নেম। তার মানে আমার কাছে আছে, এখানে আমি টেমপ্লেট লিটারাল ইউজ করতে পারি, ডলার কাস্টমার ডট এফ আন্ডারস্কোর নেম, এবং এখানে আমি স্পেস দেব, দিয়ে লিখবো নেক্সট ওয়ান, সেটা হলো কাস্টমার ডট এল আন্ডারস্কোর নেম। ওকে, এবারে সবসময় আপনাকে কিন্তু এই পার্টিকুলার চেঞ্জার মেথড থেকে রিটার্ন করতে হবে। আপনি যেটা রিটার্ন করবেন এই জেনারেটেড অ্যারের মধ্যে এলিমেন্ট হিসেবে সেটাই থাকবে। ঠিক আছে? তার মানে আমি কি চাইছি, আমার জেনারেটেড যে অ্যারে হবে তার মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু কাস্টমার অ্যারে হবে, কিন্তু সেই কাস্টমার অ্যারের মধ্যে নতুন এই ফুল আন্ডারস্কোর নেম বলে এই জিনিসটা অ্যারে হয়ে থাকবে। তাহলে আমি যদি এখান থেকে এই যে যেই কাস্টমারটাকে আমি চেঞ্জ করেছি তাকে এখান থেকে রিটার্ন দিই, তাহলে কাস্টমার উইথ ফুল নেমের মধ্যে অ্যাকচুয়াল যে কাস্টমার্সের যে ডিটেলসগুলো ছিল সেগুলো থাকলোই, তার পাশাপাশি একটা নতুন ডিটেলস আমি এখানে অ্যাড করতে পেরেছি, সেটা হচ্ছে ফুল আন্ডারস্কোর নেম। তাহলে এবারে আমি এটাকে এন্টার দিই। এন্টার দেওয়ার পরে আমি কাস্টমার উইথ ফুল নেম এটাকে একবার প্রিন্ট করতে চাই। এলিমেন্ট কিন্তু বাড়েনি, 5টাই আছে, তার কারণ নতুন কোনো এলিমেন্ট আমরা তৈরি করিনি। কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আমি যদি যাই, এবারে মজার বিষয় হবে যে দেখুন ফুল আন্ডারস্কোর নেম বলে একটা নতুন এবার অ্যাট্রিবিউট এখানে অ্যাড হয়ে গিয়েছে, এবং এর ক্ষেত্রে অ্যাবি স্পেস থামাস, যেহেতু ফুল নেম আর যেহেতু ফার্স্ট নেম আর লাস্ট নেম এইভাবে আছে। পরেরটার ক্ষেত্রে আছে জেরি টম, আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে ফুল নেম জেরি টম। তো এইভাবে প্রত্যেকটা কাস্টমারের জন্য আমরা এক একটা করে ফুল নেম এখানে অ্যাড করতে পেরেছি। এইবারে আমরা টাইটেলটাকেও অ্যাড করব, এবং টাইটেলটাকে অ্যাড করার পরে চলুন আমরা একটু মজার বিষয় করি। টাইটেলটাকে অ্যাজ এ অ্যাট্রিবিউট অ্যাড না করে আমরা ফুল নেমটাকে চেঞ্জ করে দিই। ফুল নেমটাকে এরমভাবে করি যে যদি সে পুরুষ হয় তাহলে দেখাবে মিস্টার অ্যাবি থমাস, যদি সে মহিলা হয় এবং ম্যারিড হয় তাহলে দেখাবে মিসেস সে জেরি গোমস, যদি সে আনম্যারিড হয় এবং ফিমেল হয় তাহলে তার সামনে মিস আসবে। তো একটা ফুল নেমই তৈরি করি, সেটার মধ্যে মিস্টার থাকবে, মিস থাকবে, মিসেস থাকবে,
যাতে কি হচ্ছে আমরা নতুন একটা অ্যাট্রিবিউট তৈরি করছি কিন্তু দুটো এক্সিস্টিং অ্যাট্রিবিউটের ভ্যালুর উপর ডিপেন্ড করে। গুড ব্যাপার, তাই না? তো সেটা করা যাক। তাহলে সেম কোডটাতে আমরা ফিরে যাই কিন্তু এখানে আমরা একটু চেঞ্জ আনবো। চেঞ্জ কি আনবো? প্রত্যেকটা কাস্টমারের উপরে ঘুরছি। এখানে আমাদের তার টাইটেল লাগবে। তো লেট টাইটেল ইকুয়ালস টু আমরা একটা এমটি স্ট্রিং নিই। এই বিজনেস লজিক সম্পূর্ণই আপনার নিজের। আপনি যেভাবে আপনার বিজনেস লজিককে বানাতে চাইবেন সেভাবে আপনি বানাতে পারবেন। তারপর আমি চেক করব যে একটা কাস্টমার সে মেল কিনা এবং সে যদি মেল হয় তাহলে তার টাইটেল হবে মিস্টার। তাহলে আমি চেক করলাম যে ইফ একটা কাস্টমারের জেন্ডার এম কিনা, যদি এম এম হয় তাহলে টাইটেল করলাম হচ্ছে মিস্টার। এলস আমি চেক করছি যে কাস্টমারের জেন্ডার ফিমেল কিনা এবং কাস্টমার ম্যারিড কিনা। এই সমস্ত ডিটেলস কিন্তু কাস্টমার অবজেক্টের মধ্যে অলরেডি আছে। যদি তাই হয় তাহলে আমি টাইটেল দেব এমআরএস। আর যদি এর কোনোটাই ম্যাচ না করে তাহলে ফাইনালি টাইটেল হলো মিস। এবারে যেহেতু আমরা টাইটেলটাকে কম্পিউট করে ফেলেছি যে জেন্ডারের ওপরে ডিপেন্ড করে এবং কাস্টমার ম্যারিড কি ম্যারিড না এটার উপর ডিপেন্ড করে, তাহলে আমরা এইখানে এসে খুব সুবিধাজনকভাবে আরেকটা জিনিস এখানে অ্যাড করতে পারি, সেটা হলো টাইটেল। ওকে, তার মানে এখন ফুল নেমটা কি দাঁড়াবে? সে যদি পুরুষ হয় তাহলে মিস্টার ফার্স্ট নেম লাস্ট নেম, সে যদি মহিলা হয় এবং ম্যারিড হয় তাহলে এমআরএস ফার্স্ট নেম লাস্ট নেম, সে যদি মহিলা হয় এবং ম্যারিড না হন তাহলে মিস ফার্স্ট নেম লাস্ট নেম। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এবার এক্সিকিউট করে ফেলি। এইবারে যদি কাস্টমার উইথ ফুল নেম আমি দেখি, একে প্রিন্ট করার পালা। কোনো নতুন এলিমেন্ট কিন্তু ক্রিয়েট হয়নি, কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কিছু জিনিস মডিফাই হয়েছে। সেটা হলো তার ফুল নেম। দেখুন, অ্যাবি থমাস, যেহেতু অ্যাবি থমাস একজন পুরুষ তো মিস্টার অ্যাবি থমাস বলে এখানে অ্যাড হয়েছে। যেহেতু জেরি টম একজন পুরুষ এবং তার জন্য এখানে মিস্টার জেরি টম হয়েছে। ডায়ানা এর ক্ষেত্রে এমআরএস এসছে যেহেতু ইনি একজন মহিলা এবং ইনি ম্যারিড। মারিয়ার ক্ষেত্রে মিস এসছে, তার কারণ হচ্ছে মারিয়া একজন মহিলা কিন্তু নন ম্যারিড। তার মানে আমি আমার অ্যারের ওপরের যে এলিমেন্ট তার ডেটার ওপরে ডিপেন্ড করে একটা নতুন কিছু তৈরি করেছি, ট্রান্সফর্ম করেছি আমার প্রত্যেকটা কাস্টমার অবজেক্টকে, একটা নতুন প্রপার্টিকে আমি অ্যাড করেছি। আমি যদি চাইতাম যে এমন একটা অ্যারে তৈরি করব যেখান থেকে তার জেন্ডারকে মুছে দেবো, সেটাও আমরা ম্যাপ দিয়ে করতে পারতাম। ম্যাপ চালিয়ে প্রত্যেকটা যে কাস্টমার ভ্যালু এলিমেন্ট আমি এখানে পেয়েছি সেখান থেকে কাস্টমার ডট জেন্ডার সেটাকে আমরা ডিলিট করে দিলেই এমন একটা নতুন অ্যারে আমরা রিটার্ন করতে পারতাম। এখানে তার মধ্যে ওই পার্টিকুলার এলিমেন্টটা হয়তো থাকতো না, বা কোনোটাকে আমি মডিফাই করতে পারতাম, সেটাও আমি করতে পারতাম। তো ম্যাপ এমন একটা গ্রেট ইটারেটর মেথড যেটার মাধ্যমে আপনি অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের ওপরে ছুরিকাছি চালিয়ে সেটাকে ট্রান্সফর্ম করে নতুন একটা অ্যারে তৈরি করতে পারেন, যেটা আপনার বিজনেস লজিক বা আপনার ইউজ কেসের উপরে প্রয়োজন। আশা করি অ্যারের ম্যাপ আপনার কাছে ক্লিয়ার। এবারে আমরা শিখবো অ্যারে রিডিউস মেথড। এই মেথডটাকে অনেকেই একটু কমপ্লেক্স হিসেবে ভাবেন যে রিডিউস মেথডটা একটু কমপ্লেক্স ইউজ করা। আমি চেষ্টা করছি এটাকে ভেঙে ভেঙে বোঝানো যাতে রিডিউস এই এই পার্টিকুলার মেথডটা নিয়ে আপনার খুব একটা দ্বন্দ্ব না থাকে এবং পরিষ্কারভাবে বুঝতে পারেন। এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনার জন্য এটা পুরোপুরি ক্লারিফাই হয়ে যায় সেটাও আমাকে কমেন্টে জানাবেন যে এটা ক্লারিফাই হয়েছে কিনা। তো রিডিউস এর মেইন কাজ হচ্ছে ঠিক অন্যান্য ইটারেটর মেথডের উপরে প্রত্যেকটা এলিমেন্টের উপরে অ্যাপ্লাই হওয়া এবং অ্যাপ্লাই হয়ে অন্যান্য যে সমস্ত ইটারেটর মেথডগুলো আছে সেগুলো তো ফাইনালি আরেকটা অ্যারেকে রিটার্ন করছিল, নতুন অ্যারেকে রিটার্ন করছিল। এক্ষেত্রে কিন্তু এ কোনো অ্যারেকে রিটার্ন করে না, এ একটা সিঙ্গেল ভ্যালুকে রিটার্ন করে। এটা কিন্তু বিরাট একটা ডিফারেন্স। এটাকে প্রথমে আপনার মাথায় রাখতে হবে রিডিউসকে বোঝার জন্য। রিডিউস হচ্ছে একটা অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের ওপরে কাজ করে প্রত্যেকটা এলিমেন্টকে কোনোভাবে নিয়ে ফাইনাল যে আউটপুটটা দেয় সেটা হচ্ছে একটা রিডিউসড আউটপুট। রিডিউস মানে কমানো। একটা কমানো আউটপুট। সমস্ত কাস্টমারের অ্যারে নিয়ে কাস্টমারের অ্যারেই কিন্তু রিটার্ন করে না। সমস্ত কিছুকে হয় জোড়া লাগিয়ে কিংবা সেগুলোকে গুণ করে, ভাগ করে, যোগ করে, যাই করে হোক বা কনক্যাটিনেট করে একটা সিঙ্গেল ভ্যালুকে ও রিটার্ন করে এবং সিঙ্গেল ভ্যালুকে ও প্রডিউস করে। এবার যেহেতু ওকে একটা সিঙ্গেল ভ্যালুকে প্রডিউস করতে হবে, ধরুন আমি যদি আপনাকে বলি যে আপনার কাছে ৫ খানা নাম্বার আছে। এই ৫টা নাম্বারকে আপনি যোগ করে দেখান তো। আপনি কি করে সেই লজিকটা লিখবেন? আপনি অবশ্যই লজিকটা লিখবেন a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e, ৫টা নাম্বার যোগ হয়ে গেল। এবার এই ৫টা নাম্বার যদি একটা অ্যারের মধ্যে থাকে, আমি যদি বলি এইটাকে আপনি যোগ করে দেখান তো, আপনি তখন কি করবেন? আপনি কি করবেন যে এই অ্যারের উপর একটা ফর লুপ চালাবেন। ফর লুপ চালিয়ে একটা টেম্পোরারি ভেরিয়েবল রাখবেন যেটাকে আপনি ইনিশিয়ালাইজ করবেন হয়তো 0 দিয়ে। এবং তারপরে অ্যারে থেকে প্রত্যেকটা এলিমেন্টকে আপনি বার করবেন এবং সেগুলোকে যোগ করবেন। আপনার লজিকটা হয়তো এরকম হবে। আপনি একটা ভেরিয়েবল নেবেন লেট সাম ইকুয়ালস টু 0 বলে, তারপরে এই পার্টিকুলার অ্যারের ওপরে আপনি একটা ফর লুপ চালাচ্ছেন।
সেখানে আপনি লেট i ইকুয়ালস টু 0 যাতে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আপনি যেতে পারেন। এবারে আপনি সাম কেসে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করেছেন, তার উপরে এক এক করে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে টেনে নিয়ে 1 কে টানবেন, 2 কে টানবেন, 3, 4, 5 এরকম টেনে নিয়ে আপনি পরপর জোড়া লাগাবেন। সাম প্রথমে 0 ছিল, তো 0 প্লাস 1 আপনার ভ্যালু হলো 1। তারপরে নেক্সট ইটারেশনে সামের ভ্যালু 1। এই যে জিনিসটা আপনি করেছেন, এটা একটা সিম্পল একটা অ্যারের ওপরে যখন আপনি প্রয়োগ করছেন, ইজি। আপনাকে ফর লুপ লিখে আপনি করতে পারছেন। যখন আপনার অ্যারে জটিল থেকে জটিলতর হতে চলেছে, অ্যারের মধ্যে অবজেক্ট আছে প্রত্যেকটা এলিমেন্ট, অবজেক্টের মধ্যে হয়তো আবার অ্যারে আছে, আবার সেই অ্যারের মধ্যে হয়তো আবার অবজেক্ট আছে। তো সেক্ষেত্রে আপনি কতগুলো ফর লুপ চালাবেন? ফরের মধ্যে ফর, ফরের মধ্যে ফর, ফরের মধ্যে ফর। তার থেকে আমাদের প্রোগ্রামিংয়ের একটা প্যারাডাইম আছে, প্রোগ্রামিংয়ের একটা অংশ আছে যেটার নাম হচ্ছে রিডিউসার ফাংশন। রিডিউসার ফাংশন কিন্তু শুধুমাত্র অ্যারে নয়। রিডিউসার ফাংশন অ্যারে ব্যতীত বিভিন্ন জায়গাতেও রিডিউসার এই জিনিসটা ইউজ করা হয়েছে। যারা রিয়াক্ট নিয়ে অলরেডি কাজ করেন তারা কিন্তু অলরেডি রিডিউসার নিয়েও কাজ করেন। ইউজ রিডিউসার নিয়ে আপনারা স্টেটকে ম্যানেজ করেন না? সেখানে কি করা হয়? সেখানেও কিন্তু একই রকম কাজ করা হয় যে অ্যাকশনের উপর ভিত্তি করে আপনার স্টেটের যে ফাইনাল ভ্যালুটা, সেই ফাইনাল ভ্যালুটা আপনাকে রিটার্ন করা হয়। সেখানে আপনার স্টেটটা এত বড় হলেও সেটাকে রিডিউস করে যে ভ্যালুটা আপনার দরকার অ্যাকশনের জন্য, সেই ভ্যালুটাকে রিটার্ন করা হয়। এখানেও এক্স্যাক্টলি কাজটা সেম। তাহলে অ্যারে ডট রিডিউস, এই যে রিডিউসের ফাংশন আর এই যে ইনিশিয়াল ভ্যালু যেটা নিচ্ছে, এই দুটোর উপরে আমরা একটু ফোকাস করি। এই দুটোর উপরে একটু ফোকাস করলে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কি হতে চলেছে। প্রথমে রিডিউসার ফাংশনটাকে আমরা একটু খুলে লিখি। এই যে রিডিউসার ফাংশনটা আপনারা উপরে দেখতে পাচ্ছেন, এটাকে আমি ভেঙে এইভাবে লিখেছি। রিডিউসার ফাংশনটা কতগুলো প্যারামিটার নেয়। প্রথম যে প্যারামিটারটা নেয় সেটার নাম হচ্ছে অ্যাকুমুলেটর। এই অ্যাকুমুলেটরটা নাথিং বাট এই যে সাম আপনি এখানে ক্রিয়েট করেছেন এই জিনিসটা, এটাকে আমরা অ্যাকুমুলেটর একটা বড় নাম দিয়েছি। কিন্তু আলটিমেটলি আপনার যে রিডিউসার ফাংশন যে অপারেশন চালাচ্ছে, সেই অপারেশন চালানোর পরে ফাইনাল ভ্যালু যেখানে স্টোর হবে সেটা হচ্ছে এই অ্যাকুমুলেটর। এই যে ইনিশিয়াল ভ্যালু, আপনি যে ইনিশিয়াল ভ্যালু দেবেন, সেই ভ্যালুটা এই অ্যাকুমুলেটরের ইনিশিয়াল ভ্যালু হিসেবে স্টোর হবে। আপনি যদি এখানে 0 দিতেন, অ্যাকুমুলেটর শুরু হতো 0 দিয়ে, যেরকম সাম এখানে আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। সেরকমই অ্যাকুমুলেটর কিন্তু 0 দিয়েই ইনিশিয়ালাইজ হতো। আপনি যদি এখানে 1 দিতেন, সেটা দিয়েই ইনিশিয়ালাইজ হতো। আপনি যদি এখানে নাল দিতেন, তাহলে এখানে নাল দিয়ে ইনিশিয়ালাইজ হতো। বোঝা গেল? তাহলে অ্যাকুমুলেটর বুঝে গেছি, ইনিশিয়াল ভ্যালু বুঝে গেছি। নেক্সট কারেন্ট ভ্যালু হচ্ছে রিডিউস ফাংশনকে যখন আপনি অ্যারের উপরে লাগাচ্ছেন, আমরা জানি এটা একটা ইটারেটর মেথড, তার মানে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের উপরে লাগবে। যে কারেন্ট এলিমেন্টের উপরে এখন কাজ করছে, সেই এলিমেন্টের ভ্যালু হচ্ছে কারেন্ট ভ্যালু। যদি কাস্টমারের উপরে আমরা লাগাই, কাস্টমার প্রথম ইটারেশনে রিডিউস এখানে কারেন্ট ভ্যালু আনবে হচ্ছে প্রথম কাস্টমার অবজেক্ট, সেকেন্ড ইটারেশনে সেকেন্ড কাস্টমার অবজেক্ট, থার্ড ইটারেশনে থার্ড কাস্টমার অবজেক্ট। এই ইন্ডেক্সটা হচ্ছে ও এখন যেই কাস্টমারের অবজেক্টের উপরে কাজ করছে ইটারেট হয়ে, সেই পার্টিকুলার কাস্টমার অবজেক্টের ইন্ডেক্স হচ্ছে ইন্ডেক্সটা। আর এই অ্যারেটা হচ্ছে সম্পূর্ণ সোর্স অ্যারে। এই যে জিনিসটা, এই অ্যারেটা এখানে কপি হয়ে যায়। যদি কোনো সময় রিডিউসার মেথডের মধ্যে আপনার পুরো অ্যারেটা লাগে, সেটারও সম্ভাবনা রেখেছে জাভাস্ক্রিপ্ট যারা তৈরি করেছে তারা। তাহলে আরেকবার জাস্ট বলি আপনার কাছে, এই যে রিডিউসার যেটা আমরা ইউজ করছি, রিডিউসার থাকে হচ্ছে রিডিউস এই পার্টিকুলার মেথডের মধ্যে। রিডিউসারের কাজ হচ্ছে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের ওপরে কাজ করে সেখান থেকে কোনো ভ্যালুকে রিটার্ন করা এবং সেই ভ্যালুটাকে অ্যাকুমুলেটরের মধ্যে অ্যাকুমুলেট করা। অ্যাকুমুলেট মানে হচ্ছে জোড়া লাগানো, সব জায়গায় এক জায়গায় জোড়া লাগানো। এটার ইনিশিয়াল ভ্যালুটা সবসময় আপনি যে ভ্যালু এখানে পাস করছেন সেটা দিয়ে ইনিশিয়ালাইজ হবে। যেমন আমরা এই সামের ক্ষেত্রে দেখেছি 0 দিয়ে ইনিশিয়ালাইজ হয়েছে। এবং আমরা এখানে দেখেছি যে অ্যারের ভ্যালু যখন 0, তখন আমি প্রথম এলিমেন্টের উপরে কাজ করছি, তার মানে 1। এইখানে কারেন্ট ভ্যালুটা হচ্ছে নাথিং বাট 1, ইন্ডেক্সটা হচ্ছে নাথিং বাট 0। বোঝা গেল? আর অ্যারেটা হচ্ছে নাথিং বাট এই পুরো অ্যারেটা, ARR এই পুরো অ্যারেটা। নেক্সট টাইমে যাচ্ছে ইনক্রিমেন্ট হয়ে 2 এ যাচ্ছে, তখন কারেন্ট ভ্যালু হচ্ছে 2, ইন্ডেক্স হচ্ছে 1, অ্যারেটা সেমই থাকছে সোর্স অ্যারে। অ্যাকুমুলেটর কত হয়ে গেছে? অ্যাকুমুলেটর তো কিন্তু তখন বেড়ে গিয়েছে। প্রথমে ছিল অ্যাকুমুলেটর সাম ইকুয়ালস টু 0, 1 অ্যাড হয়ে অ্যাকুমুলেটর হয়ে গিয়েছিল 1, পরের বার অ্যাকুমুলেটর হয়ে গেছে 1 প্লাস 2 3, এইভাবে অ্যাকুমুলেটর এখানে বাড়তে যাচ্ছে। তো এইটাকে যদি আপনি এইভাবে ভাবতে পারেন, তাহলে পৃথিবীর যে কোনো রিডিউস মেথড আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারলেন যে এই সিম্পল ফর যেভাবে কাজ করছে, এর জটিলতাটাকে কমিয়ে রিডিউসার আমরা এইভাবে ইউজ করছি। তার কারণ হচ্ছে একে যদি আমরা একবার যে কোনো অ্যারের ওপরে ছেড়ে দিই, যে কোনো কমপ্লেক্স অ্যারের ওপরে ছেড়ে দিই, তাহলে আমরা সেই কমপ্লেক্স অ্যারের ওপরে এতগুলো জিনিস অ্যাজ অ্যান অ্যাডভান্টেজ পাচ্ছি। তার মানে প্রত্যেকটা এলিমেন্ট থেকে আমি এখন ভ্যালু বার করতে পারি, করে আমার নিজস্ব লজিক লাগাতে পারি, করে সেটা রিটার্ন করতে পারি। সেই রিটার্ন ভ্যালুটা কিন্তু আবার চলে আসবে এই অ্যাকুমুলেটরের মধ্যে। তার মানে অ্যাকুমুলেটরের মধ্যে তার রিটার্ন ভ্যালুটা আছে, প্লাস নেক্সট ইটারেশনে আবার কারেন্ট ভ্যালু থেকে কোনো বিজনেস লজিক লাগাতে পারি, সেখানে তো আমার অ্যাকুমুলেটরের ভ্যালুটা আছেই, সেটাকে কাজে লাগাতে পারি, আবার একটা নতুন ভ্যালু আমি রিটার্ন করতে পারি, সেটা আবার চলে আসছে এই অ্যাকুমুলেটরের ভিতরে। তো এইটা একটা
অসম্ভব ভালো গুণ, সেটা একটা অসম্ভব ভালো জিনিস। ঠিক আছে? তাহলে এইটাকে আমি একটু ভালোভাবে আরেকটু লাস্ট টাইম বুঝিয়ে দিই। এটাকে করি read val equals to এটা। যখনই একটা এলিমেন্টের উপরে রিডিউসার কাজ করছে, রিডিউস মেথড লাগছে, যেই ভ্যালুটা এখানে রিটার্ন হচ্ছে, পরের ইটারেশনে এই ভ্যালুটাই আবার স্টোর হয়ে অ্যাকুমুলেটরের মধ্যে আসছে। ওকে? প্রথম যখন অ্যারে, একদম নতুন অ্যারে, তার উপরে আমি রিডিউস কাজ করাচ্ছি। এই রিডিউস মেথড অ্যারের কোনো এলিমেন্টের উপর এখনো কাজ করা শুরু করেনি, এই যা শুরু করবে। শুরুতে অ্যাকুমুলেটরের মধ্যে এই ইনিশিয়াল ভ্যালু থাকবে, যেটা আমি এখানে পাস করব। প্রথম ইটারেশন হওয়ার পরে, প্রথম এলিমেন্টের উপরে কাজ করার পরে যেই রিটার্ন ভ্যালুটা আসবে, সেকেন্ড এলিমেন্টের উপরে কাজ করার সময় সেই রিটার্ন ভ্যালুটা এই অ্যাকুমুলেটরে সেট হয়ে যাবে। এক্স্যাক্টলি সামের ক্ষেত্রে আমরা সেই জিনিসটাই কিন্তু করছিলাম। সাম প্রথমে 0 দিয়ে ইনিশিয়ালাইজ হচ্ছিল। প্রথম এলিমেন্টে যখন আমরা কাজ করেছি সামের ভ্যালু 1 হয়ে গেছে। সেকেন্ড এলিমেন্টে কাজ করার সময় সাম কিন্তু 1 ভ্যালু নিয়ে কাজ করেছে। থার্ড এলিমেন্টে কাজ করার সময় সাম কিন্তু 1 প্লাস 2 3 ভ্যালু নিয়ে কাজ করেছে। এক্স্যাক্টলি সেম জিনিস, যেটা আমার ভ্যালু রিটার্ন করছে সেটাই অ্যাকুমুলেটরে গিয়ে লাগছে। এইটুকু জিনিসই শুধু আপনাকে মাথায় রাখতে হবে। এর বাইরে রিডিউস ফাংশন বা রিডিউসার ফাংশন আর কিছু নেই। তো এবারে আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে বুঝি ব্যাপারটাকে, পুরো ব্যাপারটাকে একটা এক্সাম্পল নিয়ে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে রিডিউসার কিভাবে কাজ করছে। তো আমার এক্সাম্পলটা কি হবে? আমরা দেখেছি যে আমাদের যে কাস্টমার আমাদের বুক স্টোরে এসছে, কেউ হয়তো বই কিনেছে, কেউ চকলেট কিনেছে, কেউ হেড্ডা-বেড্ডা কিনেছে। তো আমরা একটা অ্যানালিটিক্স করতে চাই। আমাদের একটা ড্যাশবোর্ড বানাবো, তার জন্য আমরা একটা অ্যানালিটিক্স করতে চাই। অ্যানালিটিক্সটা এরকম হবে যে যারা বই কিনেছে সেই সমস্ত কাস্টমারের অ্যাভারেজ বয়স কত? গড় বয়স কত? এটা দিয়ে আমরা এটা বুঝতে পারবো যে আচ্ছা আমরা কোন কোন কাস্টমারকে অ্যাকচুয়ালি বই কেনার জন্য উদ্বুদ্ধ করতে পারি। যদি দেখি যে এভারেজ বয়স তাদের হয়তো ৫ বছর, তার মানে হচ্ছে ম্যাক্সিমাম যে কাস্টমার যারা বই কিনছে তারা বাচ্চা। এরকম যদি হতে পারে যে হ্যাঁ, এটা ৬০ বছরের লোকেরা বেশি বই কিনছে, এভারেজ বয়স তাই। তার মানে আমাদের কাছে শুধুমাত্র বয়স্ক লোকেদের বই আছে। আমাদের অ্যাকচুয়ালি আবার বই আনতে হবে যাতে অন্যান্য বয়স্ক লোকেরা বই কেনে। যদি ম্যারিড লোকেরা বেশি বই কেনে তাহলে আনম্যারিড লোকেদের জন্য হয়তো আমাদের বই আনতে হবে। এইটার অ্যানালিটিক্সটাকে বোঝানোর জন্য আমরা এমন একটা জিনিস করব যে আমাদের কাস্টমারের এর উপরে কিছু প্রয়োগ করে, অ্যানালিটিক্স প্রয়োগ করে আমরা এটা বুঝতে চাই যে যারা আমার বুক শপ থেকে বই কিনছে সেই সমস্ত কাস্টমারের অ্যাভারেজ বয়স কত? একটা জিনিস ভেবে দেখুন, কাস্টমার অ্যারেটা যখন আপনি দেখেছিলেন, খুব সিম্পল একটা অ্যারে দেখতে লাগছিল না? যার মধ্যে সিম্পল কাস্টমার অবজেক্ট আসছিল। কিন্তু যখন আপনি ইউজ কেসগুলো শুনছেন, আপনার মনে হচ্ছে না যে ইউজ কেসগুলো রিয়েল লাইফ ইউজ কেস? আপনি আপনার অফিসে, আপনি আপনার সাইড প্রজেক্টে, আপনি আপনার অ্যাপ্লিকেশনে এই ধরনেরই ইউজ কেস ইউজ করেন? দেখুন এই যখন আপনি ইউজ কেস নিয়ে ভাববেন, তারপরে যখন আপনি আপনার সেইগুলোকে প্রোগ্রামিং হিসেবে ট্রান্সলেট করবেন, তার কিন্তু মজাটাই আলাদা। ঠিক আছে? তাহলে ১ম এ যদি আমাদের এভারেজ বার করতে হয়, এভারেজ মানে কি? গড় মানে হচ্ছে টোটাল ডিভাইডেড বাই কত সংখ্যার উপরে আমি গড়কে করতে চাই। তার মানে আমার কাছে যে টোটাল যে কাস্টমার আছে, সেই কাস্টমার যারা বই কিনেছে সেটা আমাকে বার করতে হবে তার নাম্বার, এবং সেই সমস্ত কাস্টমারের এজকে আমাদের জোড়া লাগাতে হবে, মানে টোটাল এজ পাবো, ডিভাইডেড বাই সেই সমস্ত কাস্টমার, কতগুলো কাস্টমার আছে তার নাম্বার করলে আমরা পেয়ে যাবো হচ্ছে অ্যাভারেজ। ঠিক আছে? তাহলে ১ম এ আমি করি হচ্ছে টোটাল সেই সমস্ত কাস্টমারগুলোকে বার করব, যেই কাস্টমারগুলো বই কিনেছে এবং তাদের সম্মিলিত বয়স কত। এটা আমি ১ম বার করতে হবে যে সমস্ত কাস্টমারগুলো বই কিনেছে তাদের টোটাল বয়স কত, এটা বার করব। এটা যদি পেয়ে যাই, তারপরে কতগুলো কাস্টমার বই কিনেছে তার নাম্বারটা যদি পেয়ে যাই, তাহলে টোটাল এজ ডিভাইডেড বাই কতগুলো কাস্টমার বই কিনেছে সেটা করলেই আমরা পেয়ে যাব হচ্ছে অ্যাভারেজ এজ। অলরাইট? তাহলে ১ম এ টোটাল এজ, কনস্ট টোটাল ইকুয়ালস টু কাস্টমার অ্যারেস তো আছেই আমার কাছে, ডট রিডিউস হচ্ছে আমার ফাংশন। যখনই টোটাল, অ্যাভারেজ এই জিনিসগুলো আসবে তখনই কিন্তু রিডিউসকে মাথায় রাখতে হবে, রিডিউসকে রাখতে হবে মাথায়। ঠিক আছে? এ কি নাই? এ রিডিউসার ফাংশন নাই। এটা হচ্ছে আমার সিম্পল রিডিউসার ফাংশন। আর তার সাথে কি নাই? ইনিশিয়াল ভ্যালু নাই। আমি একে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। ঠিক আছে? এইভাবে কোড লিখবেন। ১ম এ সিম্পল করে সিনট্যাক্সটা লিখে নেবেন। নিজেরই পড়তে ভালো লাগবে যে আচ্ছা রিডিউস, এইভাবে সিনট্যাক্স। ১ম এ রিডিউসার ফাংশন নাই। আমি এখানে অ্যারো ফাংশন ইউজ করেছি এবং একটা ইনিশিয়াল ভ্যালু নাই। গ্রেট। এবারে আমি দেখেছিলাম যে রিডিউসার যে ফাংশন তার মধ্যে কি জিনিস থাকে? ১ম এ থাকে হচ্ছে অ্যাকুমুলেটর, তারপরে থাকবে হচ্ছে কাস্টমার, কারেন্ট যে অবজেক্ট এবং তার ইনডেক্স, কারেন্ট ইনডেক্স, এবং তারপরে হচ্ছে মূল যে অ্যারে তার একটা কপি। আমরা হয়তো এখানে কারেন্ট ইনডেক্স বা অ্যারে এই সমস্ত জিনিসগুলো ইউজ করব না, কিন্তু আমি তাও এখানে লিখেছি, তার কারণ হচ্ছে এটার পুরো সিনট্যাক্সটাকে
বোঝানোর জন্য। আপনি যদি কারেন্ট ইন্ডেক্সকে আপনার বিজনেস লজিক রিডিউসার ফাংশনের মধ্যে ইউজ না করেন, তাহলে এটাকে আপনার এখানে লেখার দরকার নেই। আপনি অমিট করতে পারেন। যদি সোর্স অ্যারেকে আপনি ইউজ না করেন, অমিট করতে পারেন। যেগুলোকে আপনি ইউজ করবেন মোস্টলি আপনি অ্যাকুমুলেটর আর কাস্টমারকে ইউজ করবেন। তার কারণ হচ্ছে আপনি অ্যাকুমুলেটরের ভ্যালুটাকে বারবার ইউজ করবেন, আরও ভ্যালুকে অ্যাকুমুলেট করার জন্য প্রত্যেকটা কাস্টমারের জন্য, এবং কারেন্ট কাস্টমারের যে অবজেক্ট সেটাকে তো আপনি ডেফিনিটলি ইউজ করবেনই। এবার আপনার বিজনেস লজিক কী হবে? আমার ১ম এ দেখব যে এই কাস্টমার রিয়েলি বুকস কিনেছে কিনা। আপনার মনে আছে যে কাস্টমারের মধ্যে আমার কাছে পারচেজড বলে আরেকটা প্রপার্টি ছিল যেটার ভ্যালু ছিল অ্যারে, যার মধ্যে আমি লিখেছিলাম যে সেই কাস্টমার কী পারচেজ করেছে, বুক পারচেজ করেছে না টয়েস পারচেজ করেছে। তাহলে আমি সেটারই উপরে ডিপেন্ড করতে পারি যে ইফ কাস্টমার ডট পারচেজড ডট ইনক্লুডস, মনে আছে ইনক্লুডস মেথড? শিখিয়েছিলাম আগেরবার যে ইনক্লুডস একটা অ্যারের মধ্যে যদি আমাকে বুঝতে হয় যে কোনো একটা এলিমেন্ট আছে কিনা, আমি ইনক্লুড ইউজ করবো। পারচেজড একটা অ্যারে যার মধ্যে আমরা পেয়েছিলাম যে সে বুকস, সিডি, টয়েস কি পারচেজ কি করছে না করছে। যদি ইনক্লুডস এর মধ্যে আমি পাই বুক, তাহলে এই সেই কাস্টমার যে অ্যাকচুয়ালি বুকস কিনেছে। ঠিক আছে? তাহলে এইবার আমি ইউজ করবো আমার অ্যাকুমুলেটর, কারণ এর মধ্যে এর এজকে আমার অ্যাকুমুলেট করতে হবে। করবো সেই সাম ফাংশনের মতো অ্যাকুমুলেটর প্লাস এই যে কাস্টমার, কারেন্ট কাস্টমার, এই পার্টিকুলার ভদ্রলোক বা ভদ্রমহিলার এজ। এই অ্যাকুমুলেটরের প্রথমে ভ্যালু ইনিশিয়ালাইজ হয়েছে 0 দিয়ে, তার কারণ হচ্ছে এই যে 0 আমি ইনিশিয়াল এখানে পাঠিয়েছিলাম। তাহলে 0 প্লাস প্রথম কাস্টমারের এজ এই অ্যাকুমুলেটরে অ্যাড হয়ে গেল। নেক্সট যখন কাস্টমারের উপর দেখবেন, সেকেন্ড কাস্টমারের উপরে, তখন এই অ্যাকুমুলেটরের ভ্যালু, কারেন্ট ভ্যালু কিন্তু এর মধ্যে চলে যাবে। তার মানে সেকেন্ড ইটারেশনে অ্যাকুমুলেটরের ভ্যালু কী হবে? প্রথম যে অ্যাকুমুলেটরের ভ্যালু ছিল সেই ভ্যালু প্লাস সেকেন্ড কাস্টমারের এজ জোড়া লাগবে, আবার অ্যাকুমুলেটর তৈরি হবে। নেক্সট ইটারেশনে আবার সেই অ্যাকুমুলেটর আসবে, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে? এবারে এটা হওয়ার পরে আমি এখান থেকে রিটার্ন দিয়ে দিই অ্যাকুমুলেটরকে। গুড। এইবারে এইটুকু জিনিসকে আমি প্রথমে প্রিন্ট দিই। এবার দেখি যে টোটালের ভ্যালু কত। টোটালের ভ্যালু দেখছি ১৩৬। তার মানে আমার কাছে এমন এমন কাস্টমার্স আছে যেই কাস্টমার্সগুলোর বয়সকে অ্যাড করলে ১৩৬ হয়, এবং সেই কাস্টমারগুলো আমার সব থেকে বুকস কিনেছে। খুব ভালো ব্যাপার, খুব গুড ব্যাপার। কিন্তু আমি এখনো পর্যন্ত এইটা পাইনি যে এর অ্যাভারেজ বয়স কত, সেই কাস্টমারগুলোর অ্যাভারেজ বয়স কত। টোটাল বয়স তো পেয়েছি, অ্যাভারেজ বয়স যদি আমাকে পেতে হয় তাহলে এই কোডটাকে আমাকে আরেকটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে আমাকে পেতে হবে যে এই যে ১৩৬ আমি বয়স পেয়েছি, যারা যারা বুকস কিনেছে এরকম কাস্টমার কটা আছে। যদি সেই কটা আছে সেই নাম্বারটা পাই, ১৩৬কে যদি সেই নাম্বারটা দিয়ে আমি ভাগ করতে পারি, তাহলে আমি পেয়ে যাবো অ্যাভারেজ বয়স কত। তাহলে এটাকে আমি একটু চেঞ্জ করে নিই। এর পাশাপাশি আমি এখানে করে নিই লেট কাউন্ট ইকুয়ালস টু 0, এবং প্রত্যেকবার যখন আমি ইটারেট করছি তখন আমি করে নিই কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1। তাহলে এই কাউন্ট আমাকে দেবে হচ্ছে আমি কতবার এই পার্টিকুলার ইফের মধ্যে ঢুকেছি। যতবার আমি এই পার্টিকুলার ইফের মধ্যে ঢুকেছি মানে ততগুলো কাস্টমার বুককে পারচেস করেছে। তাহলে ফাইনালি আমি বলতে পারি যে কনস্ট অ্যাভারেজ এজ কাস্টমার বুক পারচেসড ইকুয়ালস টু টোটাল যে ভ্যালু, এই যে টোটাল যে ভ্যালু মানে বয়সের টোটাল ভ্যালু ডিভাইডেড বাই আমি করতে পারি কাউন্ট। ওকে, এটাকে হয়তো আপনি, যেহেতু নাম্বারটা হয়তো অনেক ডেসিমেলে আসতে পারে, ম্যাথ ডট ফ্লোর করতে পারেন এবং এর মধ্যে অ্যাসাইন করতে পারেন। এবারে যদি আমি এটাকে প্রিন্ট করি, আমি পাচ্ছি 45। তার মানে আমার দোকানে যে সমস্ত কাস্টমার এসছে, যারা যারা বই কিনেছে, তাদের অ্যাভারেজ বয়স হচ্ছে 45, মধ্যবয়স্ক লোক, ৪৫ বছরের লোক। এবার এই অ্যানালিটিক্স থেকে আমি এটা ডিসাইড করতে পারি, আচ্ছা ৪৫ বছর বয়সের লোকেরাই ম্যাক্সিমাম বই কিনছে, তার মানে অন্যান্য বয়স্ক লোকেদের বই কেনা হচ্ছে না। তার মানে আমাদের হয়তো বইয়ের টাইপ এরকম আছে যেগুলো আমাদের একটু চেঞ্জ করতে হবে যাতে অন্যান্য বয়সের লোকেরাও বই কেনেন। রিয়েল লাইফ ইউজ কেস কিনা। আর গুরুত্বপূর্ণ মেথডও শেখা গেল, রিডিউস। আশা করি রিডিউস মেথড আপনার ভালো লাগলো। কেমন লাগলো কমেন্টসে জানান। কি কি শিখলেন কমেন্টসে জানান। আপনি আপনার মতো করে রিডিউস মেথডটাকে একবার এক্সপ্লেন করুন আমার এক্সপ্লেনেশন থেকে জেনে নিয়ে সেটাকে লিখুন। আমি দেখি যে আপনি ঠিকমতো বুঝেছেন কিনা। আমরা এবার একটা মজার মেথড নিয়ে কথা বলবো যেটা হয়তো খুব বেশি ডেভেলপার ইউজ করেন না, কিন্তু করা উচিত। এই কারণে তারা করেন না, তার কারণ হচ্ছে অনেকে এই মেথডটা সম্পর্কে জানেন না। এই মেথডটার নাম হচ্ছে সাম, SOME সাম, SUM সাম নয়। SUM সাম মানে যোগ করা, SOME সাম মানে হচ্ছে কিছু কিছু জিনিস বার করা। এটা কিভাবে কাজ করে? এটা অনেকটাই ওই ফিল্টার মেথডের মতো কাজ করে, যেখানে আমরা টেস্ট ফাংশন পেয়েছিলাম এবং টেস্ট ফাংশন প্রত্যেকটা অ্যারে এলিমেন্টের উপরে প্রয়োগ করে যদি ট্রু রিটার্ন করে, অ্যাটলিস্ট একটা এলিমেন্ট যদি ট্রু রিটার্ন করে, তাহলে সাম ট্রু রিটার্ন করবে। এবার ধরুন আমরা একটা ইউজ কেস বলি।
আমাদের দোকানে মানে আমাদের যে শপ আছে সেখানে যারা যারা কাস্টমার এসছেন তাদের মধ্যে এমন কোনো কাস্টমার আছেন কি যে 10 বছরের নিচে? যদি এরকম কোনো কাস্টমার থাকেন আমাদের স্টোরে, মানে এরকম কোনো কাস্টমার এসে থাকেন আমাদের স্টোরে, তাহলে আমি শুধুমাত্র ট্রু কিংবা ফলসের রিটার্ন ভ্যালু চাই। যদি আমি পাই যে অ্যাটলিস্ট একটা কাস্টমার আমাদের স্টোরে ভিজিট করেছে যার বয়স 10-এর নিচে, আমি চাই ট্রু, না হলে আমি চাই ফলস। অ্যাটলিস্ট একটা কাস্টমার। সাম সবসময় কাজ করে, সামের যে কন্ডিশন, যে টেস্ট ফাংশন আছে, যে কন্ডিশন আছে, যে কলব্যাক ফাংশন আছে, এটা টেস্ট কন্ডিশন করে, এটা পাসড করে অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট অফ দ্য অ্যারে। যদি এটা পাস হয় তাহলে ও ট্রু রিটার্ন করবে, আর না হলে ফলস রিটার্ন করবে। বোঝা গেল? টেস্ট ফাংশন কি নাই? আগের মতনই টেস্ট ফাংশন নাই হচ্ছে অ্যারের যে এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট এবং প্রত্যেকটা এলিমেন্টের উপরে কাজ করে। আচ্ছা, আমরা তো আপাতত ৩-৪টে মেথড অলরেডি দেখেছি। প্রত্যেকটা মেথডে কিন্তু আমি এই টেস্ট ফাংশনে রিডিউস বাদ দিয়ে শুধুমাত্র এলিমেন্টকে এখানে রেখেছিলাম। মনে আছে? কাস্টমারকে এখানে রেখেছিলাম। কিন্তু প্রত্যেকটা ইটারেটর ফাংশনই এলিমেন্টের পাশাপাশি ওই এলিমেন্টটা কোন ইন্ডেক্স আছে, শুধু রিডিউস দেয় এটা নয়, ওই এলিমেন্টটা কোন ইন্ডেক্সে আছে ওই ইন্ডেক্সও দেয়। আবার যে সোর্স অ্যারের ওপরে আমি কাজ করাচ্ছি সেই সোর্স অ্যারেটাও কিন্তু মেথডকে পাস করে দেয়। তার মানে যদি আমি সামের অ্যাকচুয়াল সিগনেচারটা দেখি, এটা এইরকম: অ্যারে ডট সাম কারেন্ট এলিমেন্টের ওপরে কাজ করছে টেস্ট ফাংশন, সেই এলিমেন্টের ইন্ডেক্স কি এবং যে সোর্স অ্যারের উপরে কাজ করছে সেই সোর্স অ্যারেটাও আমি পাই। যদি এই অ্যারে থেকে কোনো এলিমেন্ট নিয়ে আমি ভিতরে কোনো কাজ করতে চাই, সেটাও কিন্তু আমার কাছে আছে, বা এই অ্যারে থেকে অ্যারের কোনো ইনস্ট্যান্সকে কিছু করে তার উপর আমি কাজ করতে চাই, সেই জন্য এটাকেও পাস করে দেওয়া হয়। জাভাস্ক্রিপ্ট এটা আমাদের দেয়। ঠিক আছে? এটা যে শুধুমাত্র রিডিউস এই মেথডেই আমরা পাই তা নয়, এটা অ্যারের সমস্ত ইটারেটিভ মেথডের মধ্যেই আমরা পাই। এটা জাস্ট বলার জন্য। এইবারে আমরা দেখতে চাই যে আমাদের মধ্যে কি এরকম কোনো কাস্টমার আছে যার বয়স 10-এর নিচে? তাহলে আমি লিখব কোড const has young customer equals to আমাদের অ্যারে হচ্ছে কাস্টমার্স অ্যারে, এর উপরে আমি মেথড লাগাবো সাম, এবং আমার টেস্ট ফাংশনের মধ্যে যথারীতি আমার কাছে আসবে প্রত্যেকটা কাস্টমার। যেহেতু আমার কাছে ইন্ডেক্স আর অ্যাকচুয়াল সোর্স অ্যারে দরকার নেই, তাই আমি ওগুলোকে আর পাস করাচ্ছি না, কিন্তু ওগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এটা মাথায় রাখতে হবে। আর এই হয়ে গেল আমার অ্যারো ফাংশন। এবার প্রত্যেকটা কাস্টমারের উপরে আমি চেক করতে পারি আর রিটার্ন করতে পারি রিটার্ন, যে প্রত্যেকটা কাস্টমারের যে এজ সেটা কি 10-এর থেকে কম কিনা। তাহলে এবার কি হবে? কাস্টমার্স অ্যারের মধ্যে যে কাস্টমার অবজেক্ট আছে প্রত্যেকটা কাস্টমারের ওপরে এইটা প্রয়োগ হবে। যদি একটাতে ট্রু পেয়ে যায়, অ্যাটলিস্ট ওয়ানে ট্রু পেয়ে যায়, তাহলে এই সাম যে মেথড এটা রিটার্ন করবে ট্রু। যদি একটাতেও ট্রু না হয়, একটাতেও এই কন্ডিশনটা স্যাটিসফাই না হয়, তাহলে রিটার্ন করবে ফলস। তাহলে আমাদের ক্ষেত্রে দেখি কি রিটার্ন করে। আমি যদি এবার হ্যাজ ইয়াং কাস্টমারকে প্রিন্ট করি, আমি পাচ্ছি ট্রু। তার কারণ আমাদের এই কাস্টমারের যে লিস্ট, তার মধ্যে একটা কাস্টমার আছে যার বয়স 7 বছর। এই কারণে আমরা পেয়েছি হ্যাজ ইয়াং কাস্টমার ট্রু। তাহলে সাম মেথড কিভাবে কাজ করে এটা মাথায় রাখতে হবে। অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট অ্যারের মধ্যে টেস্ট ফাংশনকে যদি স্যাটিসফাই করে, তাহলে সাম মেথড ট্রু রিটার্ন করে। যদি একটাও না করে, তাহলে সাম মেথড কি রিটার্ন করবে? সাম মেথড রিটার্ন করবে ফলস। এই তো গেল ব্যাপার যে আমি জানলাম আমাদের কাস্টমার অ্যারের মধ্যে এরকম কোনো কাস্টমার আছে কিনা যার বয়স 10-এর নিচে কিনা, এটা জানলাম। কিন্তু এবার যদি আমাকে জানতে হয় সেই কাস্টমারটা কে, তাহলে আমি কি করব? সাম মেথড কিন্তু আমাকে দেয় না, কারণ সাম মেথড সবসময় ট্রু কিংবা ফলস রিটার্ন করে। তাহলে যদি আমাকে জানতে হয় যে সেই কাস্টমারটা কে, তাহলে আমি যে মেথডটা এবার ইউজ করব সেটার নাম হচ্ছে ফাইন্ড। ফাইন্ড মেথডের সিগনেচার অ্যারের ওপরে ফাইন্ড মেথডকে অ্যাপ্লাই করব, কারেন্ট এলিমেন্ট পাবো, এটা যদি কাস্টমার্স হয় তাহলে কারেন্ট কাস্টমার এলিমেন্ট পাবো, কারেন্ট ইন্ডেক্স পাবো এবং সোর্স অ্যারেটা আবার পাবো যথারীতি। এটা বারবার করে বলার কিছু নেই। এবার যদি আমাকে ফাইন্ড করতে হয় যে সে কাস্টমারটা কে যার বয়স 10 বছরের নিচে, তাইলে আমি শুধুমাত্র এই যে সাম আছে এইটাকে চেঞ্জ করে শুধুমাত্র করে দিতে পারি ফাইন্ড। দ্যাটস ইট। তাহলে এ আমাকে ফাইন্ড করবে যে কোন কাস্টমারের বয়স 10 বছরের নিচে, এবং ফাইন্ড করে সেই পার্টিকুলার কাস্টমারকে আমার কাছে নিয়ে চলে আসবে। তো দেখুন এখানে একটা ব্যাপার আছে, এও কিন্তু টেস্ট ফাংশনই ইউজ করে ঠিক সাবের মতো, এবং টেস্ট ফাংশন ইউজ করে প্রত্যেকটা এলিমেন্টের উপরে টেস্ট ফাংশনকে অ্যাপ্লাই করে, এবং টেস্ট ফাংশনকে অ্যাপ্লাই করার পরে যখন টেস্ট ফাংশন স্যাটিসফাই হয়ে যাবে, তখন সেই টেস্ট ফাংশন স্যাটিসফ্যাকশনের ভিত্তিতে ও কিন্তু আমাকে রিটার্ন করবে যে কোন ভ্যালুটাতে এটা ম্যাচ হয়েছে। ওকে? এখানে একটা ব্যাপার খুব ভালোভাবে জানতে হবে। ধরুন আমার কাছে 3টে এলিমেন্ট আছে যাদের এজ 10-এর নিচে। ফাইন্ড মেথড কিন্তু কখনোই ওই 3টে কাস্টমারকে রিটার্ন করবে না। ফাইন্ড মেথড সবসময় ফার্স্ট ম্যাচড ক্রাইটেরিয়াকে রিটার্ন করে। এইখানে ইন্টারভিউতে কিন্তু আপনার কোশ্চেন আসে
যে ফাইন্ড মেথড, অনেকে ভাবে যে ফাইন্ড যখন আমি অ্যাপ্লাই করব কোনো একটা অ্যারের ওপরে, ও ওই টেস্ট ফাংশন যে অ্যারের এলিমেন্টের ওপরে ম্যাচ হবে সেগুলোকে ম্যাচ করে ফাইনালি আমাকে একটা ম্যাচড অ্যারে রিটার্ন করবে। না, তার জন্য কিন্তু আপনি ফিল্টার ইউজ করবেন। যখন আপনাকে ফার্স্ট ম্যাচ ওই পার্টিকুলার এলিমেন্টকে তুলে আনতে হবে, তখনই আপনি ফাইন্ড ইউজ করবেন। তো সেই কারণে ফাইন্ড কোনো সময়ই একটা অ্যারে রিটার্ন করে না। ফাইন্ড সবসময় যেই এলিমেন্টটাকে অ্যারের মধ্যেও ফাইন্ড করে পেয়েছে, শুধুমাত্র ওই এলিমেন্টটাকে রিটার্ন করবে। আমাদের ক্ষেত্রে কাস্টমার্সের মধ্যে এলিমেন্ট যেহেতু এক একটা কাস্টমার অবজেক্ট, যদিও ম্যাচ পায়, তাহলে যে ম্যাচটা পাবে কাস্টমার অবজেক্টের ফার্স্ট ম্যাচ, শুধুমাত্র সেটাকে রিটার্ন করবে। বোঝা গেল? তাহলে আমি যদি এইটাকে এবার রান করি এবং তারপরে ইয়াং কাস্টমার যে আছে তাকে যদি প্রিন্ট করি, আমি ডেফিনেটলি এখানে পেয়েছি মারিয়া। তার কারণ আমি যদি এবার কাস্টমার্সে যাই এবং একে গিয়ে যদি আমি এক্সপ্যান্ড করি, মারিয়াকে, তাহলে আমি পাচ্ছি মারিয়ার বয়স 7 বছরের নিচে। তো এই কারণে আমার কাছে মারিয়া এসছে। তাহলে আমি এটা পেয়ে গেলাম যে আমার এখানে এমন একটা কাস্টমার আছে যার বয়স 10-এর নিচে এবং আমার ফার্স্ট ম্যাচ মারিয়া, এবং সেই কারণে মারিয়াকে আমি এখানে পেয়েছি। ফাইন্ড মেথডের পাশাপাশি আরও দুটো মেথড আপনাদের শিখে রাখা উচিত। একটা হচ্ছে ফাইন্ড ইন্ডেক্স আর একটা হচ্ছে ফাইন্ড লাস্ট ইন্ডেক্স। আমরা কি বললাম যে ফাইন্ড আপনাকে কিন্তু সবসময় ফার্স্ট ম্যাচড এলিমেন্টটাই রিটার্ন করবে, একটা অ্যারে কখনো রিটার্ন করবে না। এবার ফার্স্ট ম্যাচড এলিমেন্টের ইন্ডেক্স যদি আপনাকে পেতে হয়, তাহলে আপনি কি করে পাবেন যে আমার কাছে 100টা এলিমেন্ট আছে একটা অ্যারেতে, 32nd এলিমেন্টের অবজেক্টটা আমার সাথে বা এলিমেন্টটা আমার সাথে ম্যাচ হয়েছে, সেটা আমি ফাইন্ড দিয়ে পেয়েছি। কিন্তু ওটা যে 32nd ইন্ডেক্সে আছে, এটা আপনি কি করে পাবেন? এটা যদি পেতে হয়, তাহলে ফাইন্ডের জায়গাতে আপনি ইউজ করবেন ফাইন্ড ইন্ডেক্স, এবং এখানে ধরুন আমি ইন্ডেক্স বলে দিচ্ছি। এবার যদি আমি একে এক্সিকিউট করি, এ আমাকে ইন্ডেক্স দেবে সেই পার্টিকুলার কাস্টমারের এলিমেন্টের যার বয়স 10-এর থেকে কম। তাহলে আমি যদি এবার ইন্ডেক্সকে এখানে প্রিন্ট করি, আমি পাচ্ছি 4। এবারে যদি আমি কাস্টমার্সকে একবার প্রিন্ট করি আপনাদের জন্য, দেখুন তো আমার 10 বছরের নিচের মারিয়া কোথায় আছে? 10 বছরের নিচে মারিয়া আছে 4th ইন্ডেক্সে। তাহলে আমি পেয়ে গেছি। এবার আমার কাছে একটাই এরকম আছে, তাই না? এইজন্য আমি এখানে ফার্স্ট ম্যাচ পেয়েছি। কিন্তু কোনো ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনার কাছে মাল্টিপল ম্যাচ আছে এবং ফাইন্ড মেথড সময় আপনাকে ফার্স্ট ম্যাচটাই দিচ্ছে। ফিল্টার আপনাকে সমস্ত ম্যাচের একটা অ্যারে দিচ্ছে টেস্ট ফাংশনের উপর ডিপেন্ড করে। কিন্তু কোনো ক্ষেত্রে আপনি হয়তো এটা পেতে চান যে শুধুমাত্র সেই ইন্ডেক্সটা যেখানে আমার লাস্ট ম্যাচটা থাকবে। তো সেই সমস্ত ক্ষেত্রে ফাইন্ড ইন্ডেক্সের বদলে আপনি ইউজ করতে পারেন ফাইন্ড লাস্ট ইন্ডেক্স। এটা মাথায় রাখবেন। ফাইন্ড ইন্ডেক্স, ফাইন্ড লাস্ট ইন্ডেক্স, এই দুটো ইম্পর্টেন্ট মেথড। কোনো ক্ষেত্রে আপনার কাজে আসবে ফাইন্ডের সাথে। তো এইবারে যদি আমি আবার ইন্ডেক্সটাকে দিই, এবার আমার ক্ষেত্রে 4ই রিটার্ন করবে। তার কারণ হচ্ছে আমার কাছে একটাই এরকম কাস্টমার আছে যার বয়স 10-এর নিচে এবং সে 4th ইন্ডেক্সে আছে। যদি দুটো থাকতো, একটা 2nd ইন্ডেক্সে, একটা 3rd ইন্ডেক্সে, তাহলে কিন্তু ফাইন্ড ইন্ডেক্স আমাকে 2nd দিত, ফাইন্ড লাস্ট ইন্ডেক্স আমাকে 3rd দিত। এটা মাথায় রাখবেন ফাইন্ডের পাশাপাশি। কেমন মনে হচ্ছে এখনো পর্যন্ত আমাদের আজকের যে জিনিসগুলো আমরা করছি? আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন এবং আমি যথেষ্ট পেশেন্টলি আস্তে আপনাদের বোঝাচ্ছি যাতে আপনারা এই জিনিসগুলোকে খুব ভালো করে বুঝতে পারেন। প্লিজ এগুলোকে প্র্যাকটিস করবেন এবং task.md ফাইল, তোর মধ্যে আমি অনেক এক্সাম্পল অ্যাড করব। আগামী 2 দিনের মধ্যেই সমস্ত এক্সাম্পলগুলো আপনি task.md এর মধ্যে পেয়ে যাবেন। আপনি যদি ভিডিওটা একটু ডিলেতে দেখেন তাহলে হয়তো অলরেডি পেয়ে গেছেন। সেগুলোকে ডেফিনেটলি করার চেষ্টা করবেন এবং যদি কোনো জায়গায় বেঁধে যান যে কোনো একটা মেথডকে আপনার মনে হচ্ছে হ্যাঁ, এই মেথডটা ইউজ হতে পারে বা ওই মেথডটা ইউজ হতে পারে, এইরকম যদি কোনো ব্যাপারে চলে আসেন, তখন কিন্তু ভিডিওতে চলে আসবেন। আমি তো ডেসক্রিপশনে লিখেই দিয়েছি কোন ভিডিওতে কী কভার করেছি, কোন টাইমলাইনে কোন জিনিস আছে, সব কিছু আপনাদের জন্য করে দেওয়া আছে। শুধুমাত্র সেখানে এসে সেই জিনিসটাকে আরেকবার রিভাইজ করে আপনি সলভ করার চেষ্টা করবেন। আমি আশা করি যে যারা এই ভিডিওগুলোকে খুব মন দিয়ে দেখছেন এবং সিরিয়াসলি ব্যাপারগুলোকে নিচ্ছেন যে দাদার সাথে কিছু শেখার চেষ্টা করি, দাদা শেখানোর চেষ্টা করছে আমাদের এবং এই সমস্ত জিনিসপত্র যেগুলো দিচ্ছি একটা কোয়ালিটি কনটেন্ট, যেগুলো হয়তো কোনো রকম পেইড কোর্সে আমি করতে পারতাম। কিন্তু সম্পূর্ণভাবে খেটে-খুঁটে ফ্রিলি আপনাদের এইজন্য দিচ্ছি। তার কারণ হচ্ছে কখনোই চাইবো না যে কেউ পয়সার জন্য বা ভাষার জন্য প্রোগ্রামিংয়ে পিছিয়ে থাকুক। প্রোগ্রামিংয়ে পিছিয়ে থাকা চলবে না। তার কারণ হচ্ছে প্রোগ্রামিংয়ের ভবিষ্যৎ কিন্তু অনেক বড়। সেটা এআই দিয়ে হোক, এআই না দিয়ে হোক, এআই এর সাথে হোক, প্রোগ্রামিং, লজিক এই জিনিসগুলো আপনার সব জায়গাতে কাজে লাগবে। তো পিছিয়ে পড়লে চলবে না। নিজেকে কাজ করতে হবে, শিখতে হবে এবং এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে মেইন মূল মন্ত্র।
তো চলুন এবারে আমরা কথা বলি আরেকটা ইন্টারেস্টিং মেথড নিয়ে। আমরা যখন সাম নিয়ে কথা বলেছিলাম, সাম নিয়ে কি একটা বলেছিলাম যে আমি যখন সামের উপরে টেস্ট ফাংশন দিচ্ছি, সেই টেস্ট ফাংশন অ্যাট লিস্ট একটা এলিমেন্টের উপরে পাস হলেই ও ট্রু কিংবা ফলস রিটার্ন করবে। কিন্তু এরকম কেস হতে পারে যে কোনো ক্ষেত্রে আপনি এটা দেখতে চান যে আপনার টেস্ট ফাংশনটা অ্যারের সমস্ত এলিমেন্টের উপরে পাস হয়েছে কিনা। যদি অ্যারের সমস্ত এলিমেন্টের উপরে পাস হয় তাহলে আপনি ট্রু রিটার্ন করবেন আর না হলে ফলস রিটার্ন করবেন। আমি যেহেতু সমস্ত বলছি, সবের ইংলিশ কি? এভরি। ঠিক সেই কারণেই অ্যারেতে একটা মেথড আছে যেটার নাম হচ্ছে এভরি। সিগনেচার এক্স্যাক্টলি সেম সমস্ত অ্যারের মেথডের মতো। এখানে আমরা শুধুমাত্র এভরি ইউজ করেছি, কারেন্ট এলিমেন্ট পাই, কারেন্ট ইন্ডেক্স পাই, সোর্স অ্যারেকে পাই। এই মেথডটার বিশেষ গুণ, এবং এটা কিন্তু সাম মেথডের একদমই অপোজিট। সাম হচ্ছে অ্যাটলিস্ট একটার উপরে প্রয়োগ করলে ট্রু ফলসকে ও বুঝে যায়, কিন্তু এভরিকে সমস্ত কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে সমস্ত এলিমেন্টের উপরে, তখনই কিন্তু এভরি কাজ করবে। এইবারে সাম আর এভরি এই জিনিসগুলো এই কারণেই আমরা কম ইউজ করি, এবং এই কারণেই হয়তো আমরা সবসময় ফিল্টার মেথডের দিকে যাই বা ফাইন মেথডের দিকে যাই কোনো সময়। কারণ হচ্ছে এর ইউজ কেসগুলো আমরা ভালো করে বুঝি না। সামের একটা ইউজ কেস আমি তো বোঝালাম আপনাদের যে আমি যদি অ্যাটলিস্ট একটা এলিমেন্ট পেতে চাই যে আমার যার বয়স 10-এর নিচে কিনা, তাহলে আমি ট্রু বা ফলস পেতে চাই, তাহলে আমি সাম ইউজ করবো। আমি এলিমেন্টটাকে পেতে চাই না, শুধু এটা জানতে চাই, এই ইনফরমেশনটা জানতে চাই। ঠিক সেই রকমই যদি এরকম হয় যে আমি একটা ইনফরমেশন পেতে চাই যে আমার শপে যে কাস্টমারগুলো আসেন তার মধ্যে কেউ উইন্ডো শপার কিনা। আপনার উইন্ডো শপার ব্যাপারটা বোঝেন? উইন্ডো শপার দেখবেন কেউ মাঝে মাঝে আমিও করি এই ব্যাপারটা। সেটা হচ্ছে আমরা দোকানে যাই, সব জিনিসপত্র তুলে ঘাটিয়ে ঘুটিয়ে দেখি, কিন্তু কিছু না কিনে চলে আসি বাইরে। আম হয়তো বড়, বড় শপিং মলে গেলে এই ব্যাপারটা একটু লজ্জাজনক, বেরিয়ে আসা যায় না। কিন্তু আ মাঝে করি এটা যে হ্যাঁ, এটা কিনতে গেলাম, জুতো কিনতে গেলাম। দেখলাম সব জুতো আছে, কিছু ভালো লাগছে কিন্তু মনে হচ্ছে যে আচ্ছা আরেকটু রিসার্চ করতে হবে আমাকে। তো ওই ঠুক করে বেরিয়ে চলে আসলাম। এই ধরনের লোকজন হচ্ছে উইন্ডো শপার, যারা উইন্ডো শপিং করতে আসে। আমিও তাদের মধ্যে পড়ি মাঝে। আপনাদের মধ্যেও হয়তো অনেকে এরকম পড়েন। তো আমি জানতে চাই যে আমাদের যে স আ শপ আছে, অনলাইন শপ যেখানে কাস্টমার্সরা আসছে, এই সমস্ত কাস্টমারের মধ্যে কেউ একজন উইন্ডো শপার আছে কিনা? দেখুন, আমি কিন্তু একটা ইউজ কেস বললাম। এই ইউজ কেসটাকে আপনি বিভিন্নভাবে ভাবতে পারেন। আমি শুধু জানতে চাই যে কেউ উইন্ডো শপার আছে কিনা? কেউ আজকে উইন্ডো শপিং করেছে কিনা? আমি শুধু এইটুকুই জানতে চাই। তার মানে আমি জানতে চাই যে ট্রু অর ফলস। আমি এটা জানতে চাই না যে কোন কাস্টমার উইন্ডো শপিং করেছে। আমি শুধু এইটুকু জানতে চাই যে কোনো কাস্টমার উইন্ডো শপিং করেছে কিনা। তার মানে আমার ইউজ কেসটা এরকম হতে পারে যে আমার কাছে যে কাস্টমার অ্যারে আছে, সমস্ত কাস্টমারের মধ্য দিয়ে আমি যেতে চাই। গিয়ে সমস্ত কাস্টমারের উপর একটা টেস্ট ফাংশন এপ্লাই করতে চাই। যদি সমস্ত কাস্টমারের উপর সেই টেস্ট ফাংশন এপ্লাই করার পরে ট্রু আসে, তাহলে আমি বলবো যে এই সমস্ত কাস্টমার ওই জিনিসটা করেছে। এবার আমার টেস্ট ফাংশনটা কি হতে পারে? দেখবেন কাস্টমার যদি আমি প্রিন্ট করি, কাস্টমারের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে পারচেসড। পারচেসড আবার একটা অ্যারে, এবং এখানে আমি দেখাচ্ছি যে শ্যাম্পু পারচেস করেছে, টয় পারচেস করেছে, বুক পারচেস করেছে। এখানে এ পারচেস করেছে লিপস্টিক, নেইল পলিশ, ব্যাগ, বুক। এবারে যদি আমার কাছে কোনো কাস্টমারের পারচেসড এর অ্যারে এমটি থাকে, তার মানে সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা দোকানে তো এসছে, কিন্তু আমার মতনই কিছু পারচেস করেনি, পারচেস না করে বেরিয়ে গিয়েছে। তার মানে আমার টেস্ট কন্ডিশন হবে প্রত্যেকটা কাস্টমারের ওপরে চেক করা যে এই পারচেসড এর যে ভ্যালু সেটা একটা অ্যারে, তার লেন্থ 0 কিনা। যদি লেন্থ 0 থাকে তাহলে হচ্ছে আমি আমার উইন্ডো শপারকে পেয়ে গিয়েছি, তাই তো? আর এইটা হতে হবে প্রত্যেকটা এলিমেন্টের উপরে। সেই কারণে আমি এভরি ইউজ করব। কারণ হচ্ছে আমি এইটা জানতে চাই না যে কোন কাস্টমার উইন্ডো শপার। আমি শুধু জানতে চাই যে আমার কাছে কি উইন্ডো শপার আছে কি নেই, এইটা আমি জানতে চাই। তো আমি সমস্ত কাস্টমারকে চেক করব এবং তারপরে আমি টেস্ট করব যে কোন কাস্টমারের পারচেসড এর এই যে অ্যারে লেন্থ 0, তার মানে হচ্ছে সমস্ত কাস্টমারকে টেস্ট করার পরে, চেক করার পরে আমি আমার উইন্ডো শপারকে খুঁজে পেয়ে যাব। তাহলে চলুন এই লজিকটা লিখি, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তাহলে আমি লিখব কনস্ট ইজ দেয়ার আ উইন্ডো শপার। আমি জেনারেলি ভেরিয়েবল নেম এভাবে লিখি কারণ পড়তে সুবিধা হয়। তাহলে কাস্টমার্স ডট এভরি যথারীতি অ্যারো ফাংশন, এখানে আমি প্রত্যেকটা কাস্টমারকে নেব এবং এখানে আমার টেস্ট ফাংশনকে আমি লিখব। তাহলে আমার টেস্ট ফাংশন কি হবে? রিটার্ন কাস্টমার ডট পারচেসড ডট লেন্থ যদি 0 হয়, তাহলে দেখি কেউ আছে কিনা। ফলস। তার মানে এমন কোনো কাস্টমার আসেনি
যে কিছু না কিনেই বেরিয়ে গিয়েছে। এটাকে স্যাটিসফাই করার জন্য আমরা তো ১ম ২-৩ টে কাস্টমারকে দেখেইছি। সবাই কিনেছে। এ কিনেছে হচ্ছে একটা ব্লেড, একটা স্টিক, এ কিনেছে একটা বুক, আর এই যে ১০ বছরের নিচের বাচ্চা সে কিনেছে টয়স। তার মানে সবাই কিছু না কিছু কিনেছে। এবং সেই কারণেই ইজ দেয়ার আ উইন্ডো শপার বিকামিং ফলস? তার মানে আমি ভীষণ স্যাটিসফাইড যদি আমি এই দোকানের মালিক হই যে ভাইরে আজকে আমার দোকানে যারা এসছে সবাই কিছু না কিছু কিনেই আজকে বাড়ি গিয়েছে। তো সেই কারণে এই যে এভরি মেথড এইটা আপনাকে জানালো ট্রু কিংবা ফলস এগুলোকে ইউজ করে। আশা করি এই যে মেইন যে মেথড আমরা কিন্তু সমস্ত মেইন যে ইটারেটর মেথডস এগুলো নিয়ে কথা বলা অলরেডি শেষ করে ফেলেছি। ঠিক আছে? আমরা আরেকবার লিস্টে যাবো যে কি বাকি আছে। কিন্তু মেইন মেথডগুলোকে নিয়ে আমরা কথা বলা শুরু করি। সেটা ফাইন্ড হোক, ফিল্টার হোক, ফাইন্ড ইনডেক্স, ফাইন্ড লাস্ট ইনডেক্স, ম্যাপ, রিডিউস, সাম, এভরি সমস্ত জিনিস নিয়ে আমরা কথা বলা শেষ করেছি। তাহলে একবার যদি আমাদের লিস্টটা দেখে নিই, ফিল্টার নিয়ে কথা হয়ে গেছে, ম্যাপ নিয়ে কথা হয়ে গেছে, রিডিউস নিয়ে হয়ে গেছে, সাম, ফাইন্ড ইনডেক্স, ফাইন্ড লাস্ট ইনডেক্স, আচ্ছা ফাইন্ড লাস্ট আমরা কথা বলিনি। ফাইন্ড লাস্টটাকে আমি একবার দেখাতে পারি। কিছুই না। ফাইন্ড যেহেতু ১ম অকারেন্সটাকে নেয়, ম্যাচিং অকারেন্স, ফাইন্ড লাস্ট সবসময় লাস্টের অকারেন্সটাকে নেবে। এটা হচ্ছে ফাইন্ড লাস্ট। ফাইন্ডের জায়গাতে ফাইন্ড লাস্ট ইউজ করলে এটা হয়ে যাবে। আপনারা এটা নিজেরা ট্রাই করতে পারেন ফাইন্ড লাস্টটাকে। ফাইন্ড লাস্ট ইনডেক্স হয়েছে, এভরি হয়ে গেছে। তাহলে আমাদের বাকি থাকলো কি? আমাদের বাকি থাকলো হচ্ছে ভ্যালু, এন্ট্রিস, ফরেচ, রিডিউস রাইট, রিডিউস নিয়ে কথা বলেছি, আর হচ্ছে ফ্ল্যাট ম্যাপ। এই কটা জিনিস আমাদের বাকি আছে। তো এই কটা জিনিস আমরা ঝটপট সেরে ফেলি যে এগুলো কী করে। এবং তারপরে আমি আপনাদের আরেকটা অসাম জিনিস শেখাবো ভিডিও শেষ করার আগে। এবারে আমরা শিখে নিই অ্যারের আরেকটা মেথড যেটার নাম হচ্ছে ফর ইচ। ফর ইচ ফরের মতনই ইটারেশনের ক্ষেত্রে কাজে লাগে। ইটারেশন মানে প্রত্যেকটা এলিমেন্টকে তুলে আনতে অ্যারে থেকে কাজে লাগে। ফরের মাধ্যমে অ্যারের যে ইটারেশন সেটা আমরা আগে শিখেছি যে ফরের ক্ষেত্রে কী লাগে? ফরের ক্ষেত্রে একটা ইনিশিয়ালাইজার থাকে, একটা ইনক্রিমেন্টার থাকে, আর একটা থাকে হচ্ছে যেটা কন্ডিশন চেক করে যে কখন আমার ফর লুপটাকে থামাতে হবে। ঠিক সেরকমই ফর ইচ যে মেথডটা এটা অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের উপর ইটারেট করে। কিন্তু মেইন ডিফারেন্স হচ্ছে ফর ইচ অ্যারের বিল্ট ইন মেথড। মানে ফর ইচকে আপনি শুধুমাত্র অ্যারের ওপরেই প্রয়োগ করতে পারেন। ফর কিন্তু অ্যারের মেথড নয়। ঠিক আছে? ফর দিয়ে আপনি ইটারেট করতে পারেন কিন্তু সে ফর যে মেথডটা সেটা আপনার প্রোগ্রামিংয়ে একটা অ্যাড করা হয়েছে ইটারেট করার জন্য, লুপ করার জন্য, কিন্তু সেটা অ্যারের মেথড নয়, অ্যারের বাইরে। ফর ইচ অ্যারের নিজস্ব মেথড। এই কারণেই আপনি যখন কাস্টমার্স ডট করেন তখন কিন্তু এর মধ্যে আপনি ফর ইচ পান, ফরকে পান না। ঠিক আছে? আর ফর ইচ কি নেয়? যে সমস্তগুলো আমরা অলরেডি দেখেছি যে এলিমেন্টের উপরে ইটারেট করে কারেন্ট এলিমেন্ট, সেই কারেন্ট এলিমেন্টকে পায়। তারপরে হচ্ছে কারেন্ট এলিমেন্টের ইন্ডেক্সকে পায় এবং সোর্স অ্যারেকে পায়। কারেন্ট ভ্যালু বা কারেন্ট এলিমেন্ট ওটাই হচ্ছে একমাত্র ম্যান্ডেটরি প্যারামিটার। ইন্ডেক্স আর যে সোর্স অ্যারে এটা আমরা দেখেছি যে অপশনাল প্যারামিটার। ফর ইচ সমস্ত অন্যান্য ইটারেটর মেথডের মতো কলব্যাক ফাংশন গ্রহণ করে এবং সেটাকে আমরা অ্যাজ অ্যান অ্যারো ফাংশন এইভাবে লিখতে পারি। এখানে এসে আমরা এই কাস্টমার অবজেক্ট দিয়ে যেটা পাচ্ছি কাস্টমার এলিমেন্ট সেটা দিয়ে আমরা যা খুশি করতে পারি। যেমন আমরা আপাতত শুধুমাত্র কনসোল ডট লগ কাস্টমার এই জিনিসটাই আমরা করতে পারি। আমাকে কি প্রিন্ট করবে? প্রত্যেকটা কাস্টমার এলিমেন্টে গিয়ে একটা করে কাস্টমারকে তুলে এনে এবং সেই কাস্টমারগুলোকে এই যথারীতি প্রিন্ট করেছে। আমরা ফর দিয়েও এটা এক্স্যাক্টলি করতে পারতাম। তাহলে ফর আর ফর ইচ এর মধ্যে ডিফারেন্স কি? ফর বলতে পারেন একটা প্রাক্তন একটা পদ্ধতি, অ মানে একটা অতীতের একটা পদ্ধতি যেটার মাধ্যমে আমরা অ্যারে বা ওই জাতীয় যেকোনো ইটারেটিভ কিছুকে লুপ করতে পারি। ফর ইচ অ্যারের মেথড শুধুমাত্র অ্যারেকে ইটারেট করার জন্য। মোস্ট অফ দ্য কেসেস ফর ফাস্টার ইন পারফরম্যান্স। ফর ইচ ট্র্যাডিশনাল লুপ থেকে পারফরম্যান্সে স্লোয়ার। ঠিক আছে? আপনারা বেসিক প্রোগ্রামিংয়ে কতগুলো জিনিস, কতগুলো কিওয়ার্ড হয়তো অলরেডি জানেন যেমন ব্রেক, কন্টিনিউ এই জিনিসগুলো। এগুলো কিন্তু আমরা যখন ফরে কাজ করি, ফরের মধ্যে আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে পারি। যে কোন জায়গাতে আমরা ফর লুপ চালাচ্ছি ১ থেকে ১০ পর্যন্ত কিন্তু ৪ হওয়ার পরে বা একটা কন্ডিশন মিট করার পরে আমরা ফর লুপ থেকে বেরিয়ে আসতে চাই, ব্রেক করে আসতে চাই। সেই ব্রেক স্টেটমেন্ট কিন্তু ফর ইচ এর মধ্যে ইউজ করা যায় না। কিন্তু ফরের মধ্যে ইউজ করা যায়। আরেকটা ডিফারেন্স আমি বলছি। ঠিক আছে? অফকোর্স প্যারামিটারের ডিফারেন্স আছে। এখানে আমরা প্যারামিটার দেখেছি ফর ইচ এর মধ্যে কারেন্ট এলিমেন্ট নেয়, কারেন্ট এলিমেন্টের ইন্ডেক্স নেয়, আবার সোর্স অ্যারেরই একটা কপি নেয়। কিন্তু ফরের ক্ষেত্রে আমরা কি দেখি? একটা ইনিশিয়ালাইজার থাকে i ইকুয়ালস টু 0, ইনক্রিমেন্টার থাকে i প্লাস প্লাস, আর একটা কন্ডিশন থাকে যে কখন আমার লুপটাকে ব্রেক করতে হবে। এটা একটা ডিফারেন্স আছে। ঠিক আছে? তো এই ধরনের কিছু ডিফারেন্স আছে ফর এবং ফর ইচ এর মধ্যে যেটা আপনাকে মাথায় রাখতে হবে। যখন আপনি অ্যারের উপরে কাজ করছেন, পিওর অ্যারের উপরে কাজ করছেন, অ্যারে বাদ দিয়েও কিছু আদার ইটারেটরস আছে জাভাস্ক্রিপ্টে, কিন্তু যখন আপনি পিওর অ্যারের উপরে কাজ করছেন, তখন আপনি চেষ্টা করবেন যে ফর ইচকে ইউজ করা যদি না আপনার অ্যারে খুবই বড় হয়। ঠিক আছে?
যদি আপনার অ্যারে মোটামুটি একটা লিমিটেশনের মধ্যে থাকে ফর ইচকে ইউজ করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে ফর ইচটা অ্যারের অর্গানিক্যালি গিভেন একটা মেথড। কিন্তু অ্যারেতে যদি অনেক এলিমেন্ট থাকে সেক্ষেত্রে আপনাকে হয়তো পারফরম্যান্সের কথা ভাবতে হবে। সেক্ষেত্রে ফর লুপ ফাস্টার হবে ফর ইচ এর থেকে। আরেকটা জিনিস অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞাসা করে এবং অনেক ডেভেলপারও জিজ্ঞাসা করতে চায় যে আমাদের কাছে তো ম্যাপও আছে। ম্যাপের মাধ্যমে আমরা ইটারেট করতে পারি। দেখুন এই যে কাস্টমার্স ডট ফর ইচ করেছেন না আপনি? এইটা আপনি এরকমও তো করতে পারতেন যে কাস্টমার্স ডট ম্যাপ এবং তারপরে আপনি এটাকে এন্টার মারলেন। একই আউটপুট তো। ম্যাপও যা আউটপুট দিয়েছে, আপনার ফর ইচও একই আউটপুট দিয়েছে। তাহলে আপনি ম্যাপ ইউজ করবেন না ফর ইচ ইউজ করবেন? এটা আরেকটা কনফিউশন আছে। এবার ফর লুপের ক্ষেত্রে আর ফর ইচের ক্ষেত্রে আমি বলেছিলাম যে ফর ইচ আপনি ইউজ করতে পারেন ছোটখাটো অ্যারের ক্ষেত্রে যদি অ্যারে খুব বড় না হয় তার কারণ এটা ফর ইচটা হচ্ছে অ্যারেরই মেথড। তো অ্যারের মেথড আপনি অ্যারের উপর ইউজ করছেন, এটাই করবেন স্বাভাবিক ব্যাপার। ম্যাপও তো অ্যারের মেথড। তাহলে ম্যাপ আর ফর ইচের মধ্যে আপনি কখন কোনটা কাকে ইউজ করবেন? আপনি এইভাবে ভাববেন। বেসিক যে ডিফারেন্স সেটা হচ্ছে ম্যাপ সবসময় ম্যাপের ইউজ কেস যেটা হচ্ছে যে ম্যাপ দিয়ে আপনি যখন কোনো অ্যাকশনকে এখানে পারফর্ম করেন আপনি সবসময় চেষ্টা করেন নতুন একটা অ্যারে ক্রিয়েট করার জন্য যদি আপনার ইউজ কেস থাকে যে একটা অ্যারেকে নিয়ে সেটাকে ট্রান্সফর্ম করে আমি একটা নতুন অ্যারে ক্রিয়েট করব সেই ক্ষেত্রেই আপনি ম্যাপে ইউজ করবেন কারণ হচ্ছে ম্যাপ রিটার্ন করতে পারে নতুন অ্যারেকে একটা কন্ডিশনকে কাজে লাগিয়ে বা চেঞ্জ ফাংশনকে কাজে লাগিয়ে বা ট্রান্সফর্মার ফাংশনকে কাজে লাগিয়ে কিন্তু ফর ইচ কিন্তু কোনো সময় এখান থেকে কিছু রিটার্ন করে না। এ সবসময় রিটার্ন করে আনডিফাইন্ড। তো যদি আপনাকে শুধুমাত্র পিওরলি ইটারেট করতে হয়, তাহলেই আপনি ফর ইচ ইউজ করবেন। যদি আপনার কন্ডিশনের মাধ্যমে আপনাকে কোনো কিছু ম্যাপ থেকে রিটার্ন করতে হয়, নতুন অ্যারেকে রিটার্ন করতে হয়, তাহলে ম্যাপ ইউজ করবেন। আর যদি শুধুমাত্র ইটারেট করতে হয়, তাহলে আপনি ফর ইচ ইউজ করবেন। তো এইভাবে রাখবেন, সিম্পল একটা ব্যাপার। এটা করা যেতে পারে। তাহলে আশা করি ফর ইচ আপনার কাছে ক্লিয়ার। জানেন জাভাস্ক্রিপ্ট অ্যারের আরও দুটো মেথড আছে, খুব ইন্টারেস্টিং মেথড। যেটার নাম হচ্ছে, একটা হলো এন্ট্রিস, আর একটা হচ্ছে ভ্যালুস। ওকে? এবার এই দুটো মেথডের বিশেষ কিছু গুণ আছে যেটা আপনাকে বলি যে আমরা যদি অ্যারে ডট এন্ট্রিজ ইউজ করি মানে কীরকমভাবে করবো আমি এই একটা অ্যারে নিলাম ধরুন নাম্বারের একটা অ্যারে আমার কাছে 10 20 30 এরকম নাম্বারের একটা অ্যারে আছে আমি যদি নাম্বারস ডট এন্ট্রিজ এই জিনিসটা এখানে ইউজ করি এ আমাকে দেখুন কি রিটার্ন করে এ আমাকে রিটার্ন করে একটা অ্যারে ইটারেটর এই অ্যারে ইটারেটর কিন্তু একটা অবজেক্ট দেখুন এখানে অ্যারে ইটারেটর একটা অবজেক্ট এর এবং এর প্রোটোটাইপে যদি আমি যাই অ্যারে ইটারেটর এটা একটা অবজেক্ট এই অ্যারে ইটারেটর আমাকে রিটার্ন করে যেটা একটা কি ভ্যালু পেয়ার কি ভ্যালু পেয়ার মানে আমি যদি একটা অ্যারেকে এইভাবে ভাবি এটাকে যদি এক্সপ্লেন করি তাহলে দেখি আমি এটা একটা কি ভ্যালু পেয়ার জিরোথ ইন্ডেক্সে 10 আছে ফার্স্ট ইন্ডেক্সে 20 আছে সেকেন্ড ইন্ডেক্সে 30 আছে তার মানে এটাকে যদি আমি একটা কি ভ্যালু পেয়ার হিসেবে পেতে চাই একটা অবজেক্টের মতো যেখানে জিরোতে 10 জিরো কমা 10 জিরো কি কি 10 ভ্যালু 1 কি 20 ভ্যালু 2 কি 30 ভ্যালু একটা ইটারেটর হিসেবে পেতে চাই তাহলে আমি এন্ট্রিজকে ইউজ করব এন্ট্রিজের মধ্যে এখন আমি পেয়েছি হচ্ছে একটা অ্যারে ইটারেটর যেটার উপর দিয়ে আমি লুপ করতে পারি লুপ করে এই কি ভ্যালু পেয়ারকে পেতে পারি আমি কি পেতে পারি তার পাশাপাশি ভ্যালুকে পেতে পারি তাহলে যখনই আমি ইটারেটরের উপরে লুপ করতে চাই তখন ট্র্যাডিশনাল ফর লুপ ইউজ না করে আমি ফর অফ লুপ ইউজ করি মাথায় রাখবেন এটা ঠিক আছে যখনই কোনো ইটারেটরের উপরে আপনি লুপ করতে চান তখন আপনি সবসময় ফর অফ এই এই যে লুপটা আছে এইটাকে ইউজ করবেন তাহলে আমি এটাকে এরকম করতে পারি ফর কনস্ট আমি পেতে চাই কি কমা ভ্যালু অফ আমার কাছে যে নাম্বারস অ্যারে আছে তার উপর আমি এন্ট্রিজকে কল করব তো আমার নাম্বার ডট এন্ট্রিজ আমাকে দেবে হচ্ছে ইটারেটর যার মধ্যে কি আর ভ্যালুর পেয়ার আছে ধরুন একটা অবজেক্ট যেখানে কি আর ভ্যালু আছে সেই কি এবং ভ্যালু থেকে আমি কি আর ভ্যালুকে এক্সট্রাক্ট করে তুলে নিয়ে আসতে পারি ঠিক আছে এটাকে আপনি এরকমও নাম দিতে পারেন ইন্ডেক্স কমা ভ্যালু কি কমা ভ্যালু আপনার ইচ্ছা মতো এবার আমি এখানে করি কনসোল ডট লগ অফ কি কমা ভ্যালু এটাকে জাস্ট প্রিন্ট করার জন্য এটাকে যদি এন্টার দিই দেখুন কি এসছে 0 ভ্যালু এসছে 10 কি এসছে 1 ভ্যালু এসছে 20 কি এসছে 2 ভ্যালু এসছে 30 মানে যেখানে আপনি অ্যারে ডট এন্ট্রিজ কোথায় ইউজ করবেন যেখানে আপনি ইন্ডেক্স এবং ভ্যালু এই দুটো জিনিসকেই অ্যাক্সেস করতে চান একটা অ্যারেকে ইটারেট করার সময় যে তার ইন্ডেক্স কি এবং তার ভ্যালু কি সেখানে আপনি অ্যারের এন্ট্রিজ এই মেথডটাকে ইউজ করে এখান থেকে ইটারেটরকে বার করে সেই ইটারেটরের উপরে ফর অফ লুপ লাগিয়ে কি এবং ভ্যালু এই দুটোকে একসাথে বার করতে চান তো যখন আপনি ইন্টারেস্টেড যে একটা অ্যারের কি
আর ভ্যালু তো মানে তার ইন্ডেক্স এবং তার ভ্যালুকে একই সাথে তুলে আনবেন, যাতে এর উপর আপনি কাজ করতে পারেন না, এই কি আর ভ্যালুর উপর আপনি কাজ করতে পারেন আপনার ইউজ কেস অনুযায়ী। তখন আপনি মাথায় রাখবেন আপনার কাছে এন্ট্রিজ বলে একটা মেথড কিন্তু আছে। এরই পাশাপাশি ঠিক একই রকম আপনার কাছে আরেকটা মেথড আছে যেটার নাম হচ্ছে ভ্যালুস। কিন্তু ওখানে ডিফারেন্স হচ্ছে ভ্যালুস কখনোই আপনাকে কি আর ভ্যালু এই দুটো দেয় না, শুধুমাত্র ভ্যালু দেয়। তাহলে আমি যদি এই মেথডটাকে একটুখানি চেঞ্জ করে নিই এবং এন্ট্রিজের জায়গাতে যদি আমি ভ্যালুস দিই, এ শুধুমাত্র আমাকে এই ভ্যালু রিটার্ন করে, ঠিক আছে? এ কখনোই আমাকে কি রিটার্ন করে না। যদিও আন্ডার দ্য লাইন নাম্বার ডট ভ্যালুস এই নাম্বার ডট এন্ট্রিজের মতো অ্যারে ইটারেটরই আমাকে রিটার্ন করে, কিন্তু সেই ইটারেটরের মধ্যে শুধুমাত্র ভ্যালুস থাকে, কি কখনোই থাকে না। তো আমি কি কখনো পাবো না, আমি শুধুমাত্র এখানে পেয়ে যাব হচ্ছে ভ্যালু। আমি যদি প্রিন্ট করি এখানে শুধু ভ্যালুগুলো পাবো 10, 20, 30, তার কারণ নাম্বারসের মধ্যে আমার কাছে 10, 20, 30 ছিল। তাহলে ভ্যালুস আমি কখন ইউজ করব? আমি যখন শুধুমাত্র প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালুকে অ্যাক্সেস করতে চাই একটা অ্যারেকে ইটারেট করার সময়, তখন স্ট্রেট ফরওয়ার্ড অপশন হচ্ছে আমার কাছে ভ্যালুকে ইউজ করা, ভ্যালুজ মেথডকে ইউজ করা। এখানে আমি যেভাবে করেছি, এটা আমি ফর লুপ দিয়েও করতে পারতাম, কিন্তু এটা আরেকটা ওয়ে যেখানে আপনি অ্যারে ইটারেটরের উপরে ইটারেট করতে চাইছেন এবং অ্যারে ইটারেটর পেতে চাইছেন, তখন আপনি ভ্যালুজ রাউটে যাবেন। তো এই দুটো মেথড খুব একটা লোকে জানে না এন্ট্রিজ এবং ভ্যালুজ সম্পর্কে, আমি জানিয়ে দিলাম। আপনারা মাথায় রাখবেন কখন হুটহাট করে কে জিজ্ঞাসা করে, কোথায় জিজ্ঞাসা করে ঠিক নাই, কিন্তু আপনারা মাথায় রাখবেন যে এরকম জিনিস আছে। আমরা প্রায় শেষ করে ফেলেছি আমাদের লিস্ট। বাকি আছে শুধুমাত্র ফ্ল্যাট ম্যাপ আর রিডিউস রাইট। চলুন প্রথমে ফ্ল্যাট ম্যাপ নিয়ে জানি, তারপরে আমরা রিডিউস রাইট নিয়ে কথা বলবো। আমরা জাভাস্ক্রিপ্টে ফ্ল্যাট মেথড নিয়েও কিন্তু আগে কথা বলেছিলাম। তো ফ্ল্যাট আপনাদের মনে আছে কিনা জানি না, যে যখন আমাদের কাছে নেস্টেড অ্যারে ছিল তখন প্রত্যেকটা লেভেলের নেস্টেড অ্যারেকে ফ্ল্যাট করতে, লেভেল ফ্ল্যাট করতে সাহায্য করতো। ফ্ল্যাট ম্যাপ কিন্তু অনেকটাই ওইভাবে কাজ করে। এক্ষেত্রে ম্যাপের ক্ষেত্রে আমরা কি করি? ম্যাপের ক্ষেত্রে আমরা একটা ট্রান্সফরমেশন ফাংশন রাখি বা চেঞ্জ ফাংশন রাখি। সেই ট্রান্সফরমেশন ফাংশনটা অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের উপরে অ্যাপ্লাই হয়ে ফাইনালি কিন্তু আমাদের কাছে একটা অ্যারে রিটার্ন করে। কিন্তু ফ্ল্যাট ম্যাপ তার পাশে আরেক ধাপ এগিয়ে গিয়ে সেই অ্যারেকে, যে রিটার্ন অ্যারে আছে তাকে ফ্ল্যাট করতেও সাহায্য করে। ঠিক আছে? তো যখন আপনি ফ্ল্যাট ম্যাপ বলে এই পার্টিকুলার মেথডটা ইউজ করবেন অ্যারের, তখন এটা মাথায় রাখবেন যে এটা ম্যাপ মেথডই, কিন্তু তার উপরে এ ফ্ল্যাট করতেও সাহায্য করতে। আমরা এক্সাম্পল নিয়ে বুঝি তাহলে খুব ক্লিয়ারলি বুঝে যাব। আমরা প্রথমে একটা অ্যারে নিই, কনস্ট অ্যারে 1, 1, 2, 3, 4 সিম্পল একটা অ্যারে নেওয়া হয়েছে। এবারে এর উপরে যদি আমি ম্যাপ চালাই, ধরুন ম্যাপ এখানে আইটেম, এবং আমি কি করলাম, প্রত্যেকটা আইটেমকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম এবং যেটা রিটার্ন পেলাম আমি সেটা সেম, আমি একটা অ্যারে পেয়েছি তার মধ্যে প্রত্যেকটা এলিমেন্টকে ডাবল করে দিচ্ছি। মানে 1 কে 2 দিয়ে আমি গুণ করেছি 2 হয়েছে, 2 কে গুণ দিয়ে 4 করেছি, তারপর 6 হয়েছে, 8 হয়েছে। সেম জিনিসটা যদি আমি ফ্ল্যাট ম্যাপ করি তাহলে আমার কি দাঁড়াবে? আমি ম্যাপের জায়গাতে শুধুমাত্র আমি ফ্ল্যাট ম্যাপ এই সিনট্যাক্সটা ইউজ করব। ফ্ল্যাট এমটা হইবে ক্যাপিটাল। এক্ষেত্রে দেখুন আমার যে আউটপুট এর কিন্তু কোনো ডিফারেন্স নেই। তার কারণ হচ্ছে আমার অ্যারের মধ্যে প্রত্যেকটা যে এলিমেন্ট আছে সেগুলো হচ্ছে কোনোটাই অ্যারে নয়। প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে সিঙ্গেল ইউনিট। মানে একটা স্ট্রিং ভ্যালু কিংবা বুলিয়ান ভ্যালু কিংবা একটা নাম্বার ভ্যালু। ঠিক আছে? এইবারে একটুখানি ডিফারেন্সটা দেখবেন। ১ম যেটা ম্যাপ সেটাকে আমি একটু চেঞ্জ করব। এখানে প্রত্যেকটা এলিমেন্টকে আমি ২ দিয়ে গুণ করে রিটার্ন না করে আমি প্রত্যেকটা এলিমেন্ট যেটা রিটার্ন করছি সেটা হচ্ছে একেকটা অ্যারে। বলুন তো আউটপুট কি হবে এবারে? আমি array1 ডট ম্যাপ করেছি। এখানে ১ম আইটেমটা পেলাম 1, 1 ইনটু 2 হলো 2, 2 টাকে একটা অ্যারে করে, মানে যে অ্যারেটা রিটার্ন করবে ম্যাপ ফাংশন সেটার ১ম এলিমেন্টটা হচ্ছে একটা অ্যারে যার মধ্যে থাকবে হচ্ছে 2। তারপরে এলিমেন্ট হচ্ছে 2, 2 ইনটু 2 4, তার মানে সেকেন্ড এলিমেন্ট হবে আরেকটা অ্যারে যেটার মধ্যে থাকছে হচ্ছে 4। এইভাবে চলবে। তো আমি যদি এটাকে রিটার্ন করি, আমি পেলাম একটা অ্যারে যার মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট একেকটা অ্যারে, কারণ এগুলো আমি রিটার্ন করেছি, এবং আমি যদি এক্সপ্যান্ড করি আমি ভ্যালুগুলো পাবো। প্রথমটাতে 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে। এখানে যেমন প্লেন 2, 4, 6, 8 এটা আমি রিটার্ন পেয়েছিলাম। এখানে দেখুন আমি কি রিটার্ন পাচ্ছি, প্রত্যেকটা এলিমেন্ট একেকটা অ্যারে। তার মানে আমি যেটা এখন তৈরি করছি সেটা একটা নেস্টেড অ্যারে। এবারে ভাবুন, আমি যদি এরকম পেতে চাই, আমি নেস্টেড অ্যারে রিটার্ন চাই না। আমি চাই হচ্ছে এই 2, 4, 6, 8 মানে এই যে নেস্টেড অ্যারে আছে এই অ্যারেটাকে আমি ফ্ল্যাট করতে চাই। এই অ্যারেটাকে যদি আমি একটা গ্লোবাল ভেরিয়েবলে আমি এখন স্টোর করলাম এবং এর ওপরে, জানি না আপনাদের মনে আছে কিনা, ফ্ল্যাট বলে যে আমি মেথড আগে শিখিয়েছিলাম সেটা যদি আমি এখন চালাই, আমাকে রিটার্ন করবে হচ্ছে একটা ফ্ল্যাট অ্যারে যার মধ্যে 2, 4, 6, 8 আছে। তার মানে প্রত্যেকটা নেস্টেড যে অ্যারে আছে সেটাকে ফ্ল্যাট করে 2, 4, 6, 8 এটা আমি আগে শিখিয়েছি ভিডিওতে। আপনারা আশা করি এটা জানেন। যদি ভুলে যান প্লিজ গিয়ে রিভাইজ করুন। এখানে কিন্তু কানেকশনের ব্যাপার। তো এই জিনিসটা যদি আমি দুটো স্টেপে না করতে চাই, আমি যদি একটা স্টেপে করতে চাই, তাহলে এই যে array1 ডট ম্যাপ যেখানে আমি প্রত্যেকটা অ্যারেকে রিটার্ন করছিলাম,
এই জিনিসটাকে আমি এখানে নিয়ে আসি। নিয়ে এসে এখানের জায়গাতে করে দিই হচ্ছে ফ্ল্যাট ম্যাপ। তাহলে শুধুমাত্র আমাকে এই ম্যাপ ক্রিয়েট করতে সাহায্য করবে না, যে আউটপুটটা দেবে সেটা ফ্ল্যাটেড লিস্ট হবে। দেখুন এবারে 2, 4, 6, 8। তার মানে আগে যে আমাকে অ্যারের মধ্যে নেস্টেড অ্যারে রিটার্ন করছিল, ম্যাপের পদ্ধতিতে সেই নেস্টেড অ্যারেটাকে নিয়ে এসে তারপরে অটোমেটিক্যালি ফ্ল্যাট লাগিয়েছে, লাগিয়ে 2, 4, 6, 8 এটা আমাকে রিটার্ন করেছে। বোঝা গেল? আপনি যদি আরেকটা স্টেপ যেতে চান, আমি একটু কমপ্লেক্স করছি, হ্যাঁ? কারণ শেখাচ্ছি তো, আ ভালো লাগে এইভাবে শেখাতে। আমি যদি এইটাকে আরেকটা লেভেল দিয়ে দিই এখানে, আরেক লেভেলের নেস্টেড করে দিই। এখানে ফ্ল্যাট ম্যাপের জায়গায় ম্যাপ করে দিই। বলুন তো এবার আউটপুট কি হবে? কি হবে আউটপুট? এবার আউটপুট হবে একটা অ্যারে যার মধ্যে একটা এলিমেন্ট আছে, সেই এলিমেন্টটা আবার একটা অ্যারে, তার মধ্যে গিয়ে আমি পাচ্ছি হচ্ছে আমার আরেকটা অ্যারে যেটার মধ্যে আছে 2 বলে একটা এলিমেন্ট। মানে আমি আরেক ধাপ, নেস্টেড অ্যারের আরেক ধাপ বাড়িয়ে দিয়েছি। তাহলে এইখানে তো এটা রিটার্ন করলো, কারেক্ট? এটাকে যদি আমি ফ্ল্যাট ম্যাপ করে দিই এবার, বলুন তো এবার আউটপুট কি হবে? এগুলো আপনাকে নিজেকে কোড করতে হবে এবং বুঝতে হবে, তাহলে কিন্তু বুঝবেন। এর আউটপুট হবে, প্রথমে ম্যাপ করলো, ম্যাপ করে ঠিক এইরকমই একটা ম্যাপ পাবে, যে অ্যারের মধ্যে একটা অ্যারে, তার মধ্যে একটা অ্যারে, তার মধ্যে এলিমেন্ট আছে। কিন্তু যেহেতু ফ্ল্যাট ম্যাপ, তাহলে ও ফার্স্ট লেভেল ফ্ল্যাটকে এর উপর অ্যাপ্লাই করবে। ফার্স্ট লেভেল ফ্ল্যাট যদি অ্যাপ্লাই করে, তাহলে ফার্স্ট লেভেলের যে অ্যারে আছে সেটা ফ্ল্যাট হয়ে যাবে। আমরা ফ্ল্যাটের সময় বুঝিয়েছিলাম, কারেক্ট? তাহলে এইবারে যদি আমরা এটাকে রিটার্ন করি, আমরা কি পাবো? 4 টে একটা অ্যারে, কিন্তু প্রত্যেকটা অ্যারের মধ্যে 2, 4, 6, 8 এসে গেছে। কারণ ফার্স্ট লেভেল যেটা ছিল, সেই ফার্স্ট লেভেলটা ও অলরেডি ফ্ল্যাট করে দিয়েছে। এইজন্য আমরা এটা এখানে দেখতে পাচ্ছি না। তো যখন আপনাকে ম্যাপের সাথে, সাথে ফ্ল্যাটও করতে হবে, অ্যারের লেভেলকে ফ্ল্যাট করতে হবে, তখন আপনি ফ্ল্যাট ম্যাপ ইউজ করবেন। ফ্ল্যাট ম্যাপ বোঝার জন্য অ্যারের যে ফ্ল্যাট বুঝিয়েছিলাম আগে, সেটা খুব ভালো করে বুঝুন। তারপরে এসে আবার ফ্ল্যাট ম্যাপ দেখুন, এটা একদম ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। এই ভিডিওর লাস্ট মেথড লম্বা চলছে, আমি জানি অনেক অনেক পেশেন্স নিয়ে শিখছেন। এখনও পর্যন্ত যারা এই জায়গাতে আসতে পেরেছেন এবং এতক্ষণ পর্যন্ত ভিডিওটাকে এনজয় করেছেন, আমি বলবো যে ভাই আপনি লাকি আমার স্টুডেন্ট হিসেবে। তার কারণ হচ্ছে আপনার মধ্যে অনেক ধৈর্য আছে, আপনাকে থ্যাংক ইউ জানাই শেখার জন্য। বলবো যে এখনও পর্যন্ত কেমন লেগেছে ভিডিওটা আমাকে জানান, লাইক করুন, কমেন্ট দিন, তাতে আমার খুব ভালো লাগবে। লাস্ট মেথড হচ্ছে রিডিউস রাইট। রিডিউস খুব ভালো করে বুঝিয়েছি, আবার রিডিউস বুঝাবো না। এবার যেটা আমি জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে, এই যে আমি লিখেছি নিচে লেট নাম্বার ইকুয়ালস টু 100, 40, 15, আর এই যে আমি এখানে লিখেছি রিডিউস, এইটার ভ্যালু কত হবে ভাবুন তো? পেয়েছেন ভ্যালু? এটার ভ্যালু 45। কি করে? তার কারণ হচ্ছে, আমি এটা বুঝিয়েছি অনেকবার, কারেন্ট মানে হচ্ছে প্রথম এলিমেন্ট 100, তাহলে প্রথম হচ্ছে আমি পেলাম 100, তারপরে 100 থেকে 40 গেল হলো 60, 60 থেকে 15 গেল হলো 45। এই জন্য 45 হলো, কারণ প্রত্যেকবার এটা রিডিউস যখন ইটারেট করছে, এর যে রিটার্ন ভ্যালু সেই ভ্যালুটাই অ্যাকুমুলেটরে গিয়ে পাস হয়ে যাচ্ছে, এবং তারপরে কারেন্ট ভ্যালুটাকে নিচ্ছে, অ্যাকুমুলেটর থেকে কারেন্টকে বাদ দিচ্ছে। যেমন আমরা সাম করেছিলাম, এটা সাবস্ট্রাকশন। এইবারে যদি আমি এখানে রিডিউসের জায়গাতে রিডিউস রাইট করি, তাহলে আউটপুট কি হবে? একদম ডিফারেন্ট ধারার আউটপুট হবে, -125। কেন? তার কারণ আমি যখন রিডিউস করেছিলাম, আমি রিডিউসটা শুরু করেছিলাম অ্যারের ফার্স্ট এলিমেন্ট থেকে, তারপরে সেকেন্ড এলিমেন্টে গিয়েছিলাম, তারপরে থার্ড এলিমেন্টে গিয়েছিলাম। কিন্তু যখন আমি রিডিউস রাইট করব, তখন আমি রিডিউস শুরু করব হচ্ছে রাইট মোস্ট এলিমেন্ট থেকে। তার মানে প্রথমে আমি কি নেব? আমি নেব হচ্ছে 15। ঠিক আছে? 15 থেকে 40 বাদ গেল, থাকলো কত? -25। 15 থেকে 40 বাদ গেলে -25। তাহলে অ্যাকুমুলেটরে আসলো কত? -25, -25 মাইনাস এবারে আসলো 100, -25 -100 হচ্ছে -125। বুঝা গেল? তাহলে আপনি রিডিউস বা রিডিউস রাইট কি ইউজ করবেন, এটা ডিপেন্ড করবে যে আপনি যখন রিডিউস করার চেষ্টা করছেন অ্যারের এলিমেন্টগুলোকে নিয়ে একটা ফাইনাল ভ্যালু পেতে চলেছেন, আপনি সেটা বাম দিক থেকে শুরু করবেন না ডান দিক থেকে শুরু করবেন। ইটারেশন যদি আপনি বাম দিক থেকে শুরু করেন, তাহলে আপনি নর্মাল রিডিউস দিয়ে শুরু করবেন। ইটারেশন যদি আপনি ডান দিক থেকে শুরু করেন, তাহলে কিন্তু আপনাকে রিডিউস রাইট ইউজ করতে হবে। তো আশা করছি রিডিউস রাইটের মধ্যে ডিফারেন্স আপনার কাছে একদম ক্লিয়ার এবং আপনি খুব ভালো মতো এটাকে বুঝতে পেরেছেন। কিছুক্ষণ আগেই বলেছিলাম যে শেষ করার আগে একটা চমৎকার জিনিস আপনাদের শেখাবো। আমি যেটা নিয়ে এই ভিডিওটাকে পুরোপুরি শেষ করতে চাই খুব ভালো নোটে, সেটা হচ্ছে চেইনিং। আমাদের যে মেথডগুলো আমরা শিখেছি, তার মধ্যে বেশ কিছু মেথড যেটা কিছুকে রিটার্ন করে, সেটার উপরে আপনি অন্য একটা মেথডকে লাগাতে পারেন অ্যারের, এবং মেথডগুলোকে চেইন করতে পারেন। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে চেইনিং এই জিনিসটাকে আপনি ইউজ করতে পারেন, ফাংশনাল প্রোগ্রামিংয়ে ভীষণভাবে ইউজ হয়।
এবং যখন ধরুন আপনাকে ১ম এ কোনো জিনিস সর্ট করতে হয়েছে। সর্ট যেটাকে রিটার্ন করেছে তার উপরে আপনি কিছুকে রিভার্স করেছেন। রিভার্স যেটাকে রিটার্ন করেছে তার উপরে আপনি কিছুকে ফিল্টার করেছেন। ফিল্টার যেটাকে রিটার্ন করেছে তার উপরে আপনি কিছুকে ম্যাপ করেছেন। তার উপরে আপনি কিছুকে সাম করেছেন। তো এগুলো পুরো যে মেথডগুলো এগুলোকে পুরোপুরি আপনি চেইন করতে পারেন। কিন্তু অ্যারের যে মেথড কোনো কিছুকে রিটার্ন করে না সেটাকে কিন্তু চেইনিং এ ইউজ করা যায় না। ক্লু দিলাম ইন্টারভিউ কোয়েশ্চেন। ফর ইচ আপনি কখনোই চেইন করতে পারেন না। কারণ আমি বলেছিলাম কিছুক্ষণ আগে যে ফর ইচ আপনাকে আনডিফাইন্ড রিটার্ন করে। ম্যাপ আর ফর ইচের মধ্যে যখন আমরা ডিফারেন্স নিয়ে কথা বলেছিলাম ফর ইচ আপনাকে আনডিফাইন্ড রিটার্ন করে। তো আনডিফাইন্ড যদি কোনো জিনিস রিটার্ন করে তার উপর আপনি চেইন করবেন কি? আপনার কাছে তো অ্যারে নেই, অ্যারে লস্ট হয়ে গিয়েছে। তো যখনই অ্যারের মেথড আপনাকে কিছু রিটার্ন করবে, সেই রিটার্নের উপরে আপনি কিন্তু অন্যান্য অ্যারে মেথড ইউজ করে সেটাকে চেইন করতে পারেন। আমি আবারও ফিরে যাব আমাদের কাস্টমার্সে। মনে আছে কাস্টমার্স? এবার ইউজ কেস ভিত্তিক এবার পড়ি। আমি পেতে চাই যে টোটাল কত অ্যামাউন্ট আমার কাস্টমাররা স্পেন্ড করেছে যারা বিবাহিত কাস্টমার। বিয়ের পরে লোকে স্পেন্ডটা একটু বেশিই করে। আমরা সবাই জানি। বিবাহিত মানুষ হিসেবে তো সবসময় জানি যখন শপিংয়ে যেতে হয়। তো বিবাহিত মানুষরা কত পয়সা আমার শপে এসে ওয়েস্ট করা হোক বা স্পেন্ড করা হোক করেছে। এটা যদি আমি পেতে চাই তাহলে আমি কী করে পেতে পারি? চিন্তা করুন। চোখ বুজে চিন্তা করুন। আমার কাছে কাস্টমার লিস্ট আছে। তাহলে তার উপর আমি ফিল্টার চালাতে পারি। কি ফিল্টার চালাবো? যে কতগুলো কাস্টমার ম্যারিড কাস্টমার আছে। চিন্তা হচ্ছে কি করে পাবো? ফিল্টার যদি ইউজ করি টেস্ট ফাংশন কাস্টমার ডট ম্যারিড, ম্যারিড কাস্টমার চলে আসলো। ম্যারিড কাস্টমারের উপরে যদি আমি তারা যে পয়সাটা আমার কাছে এক্সপেন্স বলে যেটা আছে, এক্সপেন্স যে পয়সা তারা স্পেন্ড করেছে সেই পয়সাগুলোকে নিয়ে যদি আমি কিছু করতে পারি, আমি রিডিউসার চালাতে পারি, আমি বা ম্যাপ মেথড ইউজ করতে পারি, সেটা যদি আমি ইউজ করতে পারি তাহলে কিন্তু আমি আমার আউটপুটটা পেয়ে যাব। ঠিক আছে? তো এটাকে আমি একভাবে দেখাই। ১ম আমার কাজ হচ্ছে এখান থেকে যে ফিল্টার মেথডকে ইউজ করে ১ম এ ম্যারিড কাস্টমারকে বার করে নিয়ে আসা। সেটা ১ম এ করা যায়। বুঝিয়ে দিই। কাস্টমার্সের উপরে আমি ফিল্টার এড করেছি। এটা আমার টেস্ট ফাংশন। যেখানে প্রত্যেকটা কাস্টমারের উপর এটা এপ্লাই হচ্ছে এবং আমি পাচ্ছি কাস্টমার ডট ম্যারিড মানে যদি ট্রু হয় তাহলে আমি পাবো হচ্ছে ম্যারিড কাস্টমার্স। এই পর্যন্ত আপনি খুব ভালো করে বোঝেন। আমি যদি ম্যারিড কাস্টমার্সকে প্রিন্ট করাই, আমি পাচ্ছি আমার ৫ টা কাস্টমারের মধ্যে ৪ টে কাস্টমারই ম্যারিড কাস্টমার। বলেছিলাম যে বিয়ের পরে লোকে খুব বেশি করে শপিং করে। এ হচ্ছে ম্যারিড কাস্টমার। এবার সমস্ত ম্যারিড কাস্টমারের শুধুমাত্র এক্সপেন্সগুলোকে আমরা চাই যে বার করে নিয়ে আসতে। এই ম্যারিড কাস্টমারের মধ্যে তো অনেক জিনিস আছে। এই ম্যারিড কাস্টমারের ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে। এগুলোকে তো আমি ফোকাস করতে চাইছি না। আমি শুধুমাত্র ফোকাস করতে চাইছি হচ্ছে এরা যত পয়সা খরচা করেছে তার একটা লিস্ট আমি চাই। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? এই যে ম্যারিড কাস্টমার আমি পেয়েছি, এর উপর আমি ম্যাপ চালাতে পারি। কারণ আমি ট্রান্সফর্ম করতে চাইছি। এখানে আমার কাছে কল ব্যাক ফাংশন থাকলো কি? প্রত্যেকটা ম্যারিড কাস্টমারকে তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে তারা যত পয়সা স্পেন্ড করেছে আমার শপে, সেই ভ্যালুটাকে প্রত্যেকটা ম্যারিড কাস্টমারের এক্সপেন্স যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটাকে আমি এখান থেকে রিটার্ন করে দিলাম। দেখুন, আগেরবার ম্যাপ যখন আমি শিখিয়েছিলাম, তখন আমি একটা অ্যাট্রিবিউটকে অ্যাড করেছিলাম। এখানে ম্যাপটা আমি এইজন্যই নিয়ে এসেছি, যাতে বোঝাতে পারি যে একটা পার্টিকুলার অ্যারে দিয়ে শুরু করে সেই অ্যারেটাকেই যে আপনি রিটার্ন করবে তার কোনো মানে নেই। তার একটা ভ্যালুকে তুলে নিয়ে সেটাকে একটা অ্যারে বানিয়ে আপনি রিটার্ন করতে পারেন। তার মানে এখানে কি করবে? প্রত্যেকটা কাস্টমারের কাছ থেকে এক্সপেন্স নিয়ে সেগুলোকে একটা অ্যারেতে রেখে ফাইনালি একটা অ্যারে রিটার্ন করবে। ঠিক আছে? প্রত্যেকটা কাস্টমারের জন্য। তাহলে এটার আউটপুট আমি কি পাবো? এই ১ম কাস্টমার ৳৫০০, তারপরের কাস্টমার ৳১০০, তারপরের কাস্টমার ৳১৫০০, তারপরের কাস্টমার ৳৯০০ করেছে। প্রত্যেকটাই ম্যারিড কাস্টমার। তার কারণ হচ্ছে আমি ম্যাপটা চালিয়েছি হচ্ছে ম্যারিড কাস্টমারের উপর। এবারে আপনার কাছে এই যে ভদ্রলোক আছে, এটাকে আমি একটা ভেরিয়েবলে আবার নিয়ে নিই, হ্যাঁ? কনস্ট এটাকে বলি এক্সপেন্স ম্যাপড একটা ভেরিয়েবলে নিয়ে নিয়েছি। তাহলে এক্সপেন্স ম্যাপড এই ভেরিয়েবলের মধ্যে আমার কাছে আছে এই পার্টিকুলার অ্যারে যার মধ্যে প্রত্যেকটা কাস্টমার কত টাকা স্পেন্ড করেছে এই জিনিসটা আমার কাছে আছে। এবারে যদি আমি টোটাল কত টাকা স্পেন্ড করেছে টোটাল বলেছিলাম টোটাল একটা ভ্যালু যদি পেতে চাই তাহলে আমি কি ইউজ করব? রিডিউস। তাহলে আমি এবারে ইউজ করব কনস্ট টোটাল এক্সপেন্স ম্যানেজড কাস্টমার। এই যে আমার এই অ্যারেটা আছে, এই অ্যারেটার উপরে আমি ইউজ করব রিডিউস। এর মধ্যেকার কল ব্যাক এটাকে ভেঙে নিই। কল ব্যাক কি দেয়? একটা অ্যাকুমুলেটর। আর কি দেবে? কারেন্ট ভ্যালু এক্সপেন্স। অ্যাকুমুলেটরকে আমি ইনিশিয়ালাইজ করব কি দিয়ে? 0 দিয়ে। আর আমি এখান থেকে রিটার্ন কি করব? রিটার্ন করব অ্যাকুমুলেটর প্লাস এক্সপেন্স। তাহলে এই হচ্ছে অ্যারে যার উপরে আমি রিডিউস করছি। প্রথম যে অ্যাকুমুলেটর সেটাকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি এবং প্রত্যেকটা এলিমেন্টকে এখানে আমি তুলে আনছি। প্রথমে আসবে ৫০০ এক্সপেন্স, 0 প্লাস ৫০০ হয়ে গেল ৫০০, রিটার্ন করলো ৫০০। সেই ৫০০ অ্যাসাইন হয়ে গেল অ্যাকুমুলেটরে।
পরের এলিমেন্ট হচ্ছে ১০০, ৫০০ প্লাস ১০০ ৬০০, ৬০০ রিটার্ন করলো, অ্যাকুমুলেটরে অ্যাসাইন হয়ে গেল ৬০০, পরের এলিমেন্ট ৬০০ প্লাস ১৫০০, ২১০০, ২১০০ নেক্সট টাইম হয়ে গেল অ্যাকুমুলেটরে ২১০০ প্লাস ৯০, ২১৯০। উপস এরার, তার কারণ হচ্ছে আমার এখানে সিনট্যাক্সে একটা গন্ডগোল হয়েছে। এটাকে বন্ধ করতে হবে এখানে, এটাকে এই ব্র্যাকেট দিতে হবে, তাড়াহুড়ো করে ফেলেছি, আর এখানে ব্র্যাকেটটাকে শেষ করতে হবে। এটাকে আমি তখন করিনি। ওকে, ব্র্যাকেটের ঝামেলা। এবার আমি ঠিক করে নিয়েছি এটাকে এক্সপেন্স ম্যাপড রিডিউস অ্যাকুমুলেটর এক্সপেন্স। এখানে আমি এই অ্যারো ফাংশনের সাইন মিস করে গেছি। অ্যারো ফাংশনের সাইন, তারপরে এই ব্র্যাকেট। এবারে এন্টার মারি, টোটাল কাস্টমার ২১৯০। তাহলে আমি বার করলাম যে আমার শপে যে সমস্ত কাস্টমাররা এসছে তাদের মধ্যে ম্যারিড কাস্টমাররা মিলে আজকে ২১৯০ টাকা শপিং করেছে। এটা আমার আউটপুট হলো। গ্রেট। কিন্তু এখানে আমি অনেক কোড লিখেছি, তাই নয় কি ভাই? প্রচুর কোড লিখেছি। আমি ১ম এ ফিল্টার লাগাইছি, ফিল্টার লাগিয়ে ম্যারিড কাস্টমার বার করেছি, ম্যারিড কাস্টমারের উপরে ম্যাপ করেছি, এক্সপেন্স ম্যাপ বার করেছি, এক্সপেন্স ম্যাপের উপরে রিডিউস লাগিয়েছি, টোটাল এক্সপেন্সের কাস্টমার বার করেছি। এই পুরো জিনিসটা না করে আমি পুরো জিনিসটাকে কিন্তু এবারে চেইন করতে পারি। কিভাবে? আমি এইভাবে চেঞ্জ করতে পারি, কনস্ট টোটাল ইকুয়ালস টু আমার কাস্টমার অ্যারে। ১ম এ কি লাগাতে হয়েছে আমার? ফিল্টার, এবং খুব এলিগেন্ট লাগে এটা দেখতে। তাহলে প্রত্যেকটা কাস্টমারকে আমি বার করেছি এখানে, বার করে রিটার্ন কি করেছি? যে প্রত্যেকটা কাস্টমার ম্যারিড কিনা। এবারে এই যে কাস্টমার যদি ম্যারিড হয়, ইভেন ইনফ্যাক্ট আমি এটাকে এইভাবে লেখা খুব পছন্দ করি, মাল্টিপল লাইনে ভেঙে নিয়ে। এ যেটা রিটার্ন করবে তার উপরে আমি করেছিলাম ম্যাপ। তাহলে সেই ম্যাপটাকে আমি এখানে রাখবো। কি ম্যাপ করেছিলাম? যে প্রত্যেকটা ম্যারিড কাস্টমার রিটার্ন কি করেছিলাম? ম্যারিড ডট এক্সপেন্স। ঠিক আছে? এ আমাকে কি রিটার্ন দেবে? এ আমাকে রিটার্ন দেবে একটা অ্যারে যার মধ্যে সমস্ত এক্সপেন্সেস গুলো আছে। তাহলে তার উপর আমি রিডিউস করেছিলাম। তাহলে এর উপর আমি রিডিউসের মধ্যে দুটো জিনিস নেওয়া হয়েছিল। একটা ছিল হচ্ছে অ্যাকুমুলেটর, আর একটা ছিল কি এক্সপেন্স। এবং অ্যাকুমুলেটর আর এক্সপেন্স নিয়ে সেটাকে আমি যোগ করেছিলাম। তো এখানে কোড করার এই একটা ঝামেলা, এন্টার টিপে দিলেই প্রবলেম। অ্যাকুমুলেটর প্লাস এক্সপেন্স, এই হলো আমার ফিল্টার। এবার যদি আমি টোটালকে প্রিন্ট করি, আমি কিন্তু সেই ২১৯০ টাকায় পাবো। তো ১ম এ আমি ভেঙে জিনিস করেছিলাম যে এই কাস্টমার্সের উপরে ফিল্টার্স এপ্লাই করেছিলাম, সেটা একটা অ্যারে রিটার্ন করেছিল। তার উপরে ম্যাপ একটা এপ্লাই করেছিলাম, সেটা একটা অ্যারে রিটার্ন করেছিল। তার উপরে একটা সেটাকে না লিখে আমি কোডটাকে একদম ছোট করে মেথড চেইন করলাম। ফিল্টার, তার উপরে চেইন করলাম ম্যাপ, তার উপরে চেইন করলাম রিডিউস। আমি জানি ফিল্টার একটা অ্যারেকে রিটার্ন করে, সেই অ্যারের উপরে অটোমেটিক্যালি এই ম্যাপটা এপ্লাই হয়ে যাবে। ম্যাপ একটা অ্যারেকে রিটার্ন করে, সেই অ্যারের উপরে রিডিউস অটোমেটিক্যালি এপ্লাই হয়ে যাবে চেইন করলে। তো চেইন মেথডটা আপনারা মাথায় রাখবেন। এবার যারা নতুন এই জিনিসটাকে দেখছেন, যারা চেইনকে ইউজ করেননি, তারা একটু প্রবলেমে পড়বেন যে এই চেইন কিভাবে হচ্ছে, আমি কোডটাকে কিভাবে শর্ট করব, যেটা আমারও হয়েছিল শুরুতে। তো প্রথমে কি করবেন চেইনকে শেখার জন্য? আমি যেভাবে প্রথমে ভেঙে করেছি না? যে আপনার ইউজ কেসকে স্যাটিসফাই করার জন্য প্রথমে ফিল্টার লাগবে, ফিল্টার একটা জিনিসকে রিটার্ন করবে। তারপর সেটার উপর আপনি ম্যাপ লাগাবেন, ম্যাপ একটা জিনিসকে রিটার্ন করবে। তারপরে সেটার উপর আপনি এক্সপেন্স লাগাবেন, তারপরে এক্সপেন্স একটা জিনিসকে রিটার্ন করবে। এটাকে প্রথমে আপনি ভেঙে লিখে নেবেন। লেখার পরে দেখুন যে রাইট সাইডের যে জিনিসটা কাস্টমার ডট ফিল্টার, এইটাই কিন্তু আমি এইখানে লিখেছি। এই যে কাস্টমার ডট ফিল্টার, দেখুন। তারপরে ডট ম্যাপের যে অংশটুকু, এই যে ডট ম্যাপ, এই অংশটুকুই কিন্তু আমি আবার এখানে লিখেছি, এই যে ডট ম্যাপ। তো আপনি সেটাকে শুধুমাত্র কপি করে এখানে নিয়ে আসতে পারেন। তারপর রিডিউসের যে অংশটুকু, এই অংশটুকুই কিন্তু আমি এখানে রেখেছি। এটাকে আপনি নিয়ে আসতে পারেন। আমি যদি এক লাইনে লিখেছি তার কারণ হচ্ছে আমি অ্যারো ফাংশন ইউজ করছি, তো সেখানে আমি আমার কোডটাকে যতটা সম্ভব শর্ট করার জন্য আমি একই লাইনে লিখেছি। একই লাইনে লিখলে আপনাকে প্যারেনথেসিস দেওয়ার দরকার নেই, রিটার্ন স্টেটমেন্ট এক্সপ্লিসিটলি দেওয়ার দরকার নেই। এটা আমি জাভাস্ক্রিপ্টের ফাংশন কোর্সে খুব ভালো করে বুঝিয়েছি। সেজন্য আমি এটাকে এক লাইনে লিখেছি। তো এইভাবে আপনি এগুলোকে চেইন করতে পারেন, চেষ্টা করবেন চেইন ইউজ করার। টাস্ক ডট এমডিতে যখন আমি টাস্ক দেব, সেখানে চেইনিংয়ের টাস্ক থাকবে। ভাববেন করতে, চেষ্টা করবেন চেইনিংয়ের টাস্কগুলোকে সম্পূর্ণ করতে। ডেফিনিটলি আপনাদের দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে কেমন লাগলো আপনার? এই পুরো মাস্টার কোর্সটাকে যদি আমি একবার দেখি, ১ম থেকে শুরু করে শেষ পর্যন্ত, আমার মনে হয় না যে এখনো পর্যন্ত, শুধু বাংলায় বলব না, ইংরেজিতেও এখনো পর্যন্ত অ্যারেকে নিয়ে এত গভীরে গিয়ে, এত কিছু ডিটেইলসে গিয়ে, এত কিছু এক্সাম্পলস নিয়ে কোনো ফ্রি কোর্স এই দুনিয়াতে আছে বলে। কোর্স আছে, সেগুলো পেইড কোর্স। সেগুলোকে আমি বলছি না যে সেই কোর্সগুলো ভালো না বা সামথিং, ডেফিনিটলি অনেক কোর্স আছে গ্রেট, অসাম কোর্স, কিন্তু সেগুলো পেইড। ফ্রিতে এত ডেপথে গিয়ে এতভাবে কিছু শেখানো আমার মনে হয় না যে এখনো পর্যন্ত অ্যারের ওপরে এরকম কিছু আছে। শুধু বাংলাতে কেন, ইংরেজিতেও নেই। তো সেক্ষেত্রে বলব যে আমি নিজে ভাগ্যবান যে আমি এরকম একটা জিনিস আপনাদের উপহার দিতে পেরেছি। আমার খুবই আনন্দ হচ্ছে, কারণ আমার নিজের মাতৃভাষা, নিজের ভাষা বাংলাতে আমি এটা তৈরি করতে পেরেছি। আমি এটাও বলব যে আপনারা যারা এখান থেকে শিখছেন, তারাও হয়তো বিশেষ কিছু শিখতে পারছেন, এটাই আমি আশা রাখবো। যদি পারেন, প্লিজ
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাই আমরা, যাতে অন্যান্যরাও, আমার অন্যান্য বাংলা ছাত্র যারা বাংলায় শিখতে চায়, তারা যেন এই চ্যানেলটা থেকে কিছু জিনিস ভালোভাবে শিখে যেতে পারে। আর আমিও অ্যাজ এ শিক্ষক এটা বুঝতে পারি যে আমার কাছে স্টুডেন্টদের এনাফ সাপোর্ট আছে। তো আবার আসবো, আবার একটা বিশদ ক্র্যাশ কোর্স নিয়ে, বিশদ মাস্টার কোর্স নিয়ে, হয়তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপরে, হয়তো অবজেক্টের উপরে। আপনারা সাথে থাকবেন, আপনারা শিখতে থাকবেন।